হ্যাঁ স্যার, আচ্ছা আপনারা এটা খেয়াল রাখবেন একটু। ওকে, আমরা যেটা ছিলাম, হ্যাঁ বলুন স্যার। যখন ওই কোনো বাইরের ওয়েবসাইট নিয়ে যখন আমরা কাজ করব, যদি এমন হয় যে সেই ওয়েবসাইটটা তার আগে থেকেই ছিল, আর এখন আমরা কম্পিটিটর অ্যানালাইসিস করে যে রেজাল্টটা পাবো সেটার সাথে তার যে ওয়েবসাইটটা, এটা কি কোনো কম্পেয়ার করে তাকে কোনো রিপোর্ট শো করানোর দরকার আছে? হ্যাঁ, তার যেটা হচ্ছে তার এক্সিস্টিং একটা সাইট আছে এবং সে চাচ্ছে যে তার যে কম্পিটিটর আছে তাদের স্ট্রেংথ এবং উইক পয়েন্টগুলি জানতে। সেক্ষেত্রে আমরা একটা কম্পেয়ার রেজাল্ট আমরা দিলে সে স্বচ্ছ ধারণা পাবে যে তার কি কি করা প্রয়োজন, কি কি তার করা লাগবে। সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এখানে আমার ধরেন অন্যান্য কম্পিটিটর যারা আছে তাদের অ্যানালাইসিস দিলাম আমি, এবং নিচে আমি তারটাও দিয়ে দিলাম। তারপর এটা হাইলাইট করে দিলাম যে যে সবচেয়ে উইক পয়েন্টে আছে কিন্তু ভালো একটা পজিশনে আছে তাকে আমি একটু হাইলাইট করে দিলাম, এবং তাছাড়া যে খুব স্ট্রং আছে তাকেও একটু হাইলাইট করে দিলাম। তাহলে সে ক্লিয়ার হইলো, কম্পেয়ার করতে পারলো। ধরেন এটা গুড গুড গুড, কিন্তু আমার বায়ার বা আমারটা হচ্ছে ব্যাড ব্যাড, তখন কিন্তু সে বুঝতে পারতেছে যে হ্যাঁ আমার এই জায়গাটাতে ল্যাকিংস আছে, এটা আমরা চাইলে এটা করতে পারি, ঠিক আছে। আর এছাড়া আরেকটা ওয়ে আছে যেটা একদম সুন্দর একটা আপনাকে মানে পুরো একটা পিডিএফ ফাইল বানিয়ে দিবে। আমরা ক্লাসে আসছি, সেই জায়গাটাতেই আসছি। তো আমরা যেটা করব সেটা হচ্ছে, রেকর্ড তো হচ্ছে না, তো আমরা এই জায়গাটাতে তো আমরা মোটামুটি ক্লিয়ার নাকি? আমাদের এই যে এসইও কুয়াকে সেখানে দেখালো না যে গুগল অ্যানালিটিক্স আছে কিনা, robots.txt আছে কিনা, ঠিকঠাক আছে কিনা। তো এখানে আমরা দিব হ্যাঁ সাইট ম্যাপ ঠিক আছে, গুড ব্যাড এসব দিব, না থাকলে না। তাহলে কাজে আমরা আশা করছি যে আপনারা এটা খুব ভালোই বুঝতে পেরেছেন। এই জায়গাটাতে প্রবলেম আছে কারো? হ্যাঁ, সাইট ম্যাপটা একটু দেখেন, এই যে এক্সাম্পল সাইট ম্যাপ, সাইট ম্যাপ তার ভালো অবস্থায় মানে আছে, থাকলেই মানে ভালো, সোজা কথা। তা আছে, তাহলে কি লিখবেন? গুড লিখবেন, না থাকলে লিখতেন ব্যাড। যদি মন্দ অবস্থায় থাকতো তাহলে স্যার ভালো করে না, এটা মন্দ অবস্থায় থাকার কোনো সুযোগ নাই। এটা না থাকলে মন্দ, থাকলে ভালো, এই এটার মিডিয়াম নাই কোনো, ঠিক আছে। ওকে, আচ্ছা, এই গেল আমাদের হচ্ছে কম্পিটিটরের একটা, তার ওই পেজটার একটা গঠনগত কি ভুল ত্রুটি আছে সেটা আমরা মানে আমাদের যে কম্পিটিটর তাদের হ্যাঁ যদি মানে সাইট ম্যাপে সব যে বোঝানো যদি খারাপ থাকে তাহলে কি আমাদের জন্য ভালো? হ্যাঁ, অবশ্যই আমার কম্পিউটারে কোনো কিছু খারাপ থাকলে তো এটা ভালোই হবে, তাই না? এটা তো স্বাভাবিক ব্যাপার। আর আরো হবে যে যদি কোনো কিছু তার মিসিং থাকে ওটা আরো ভালো, তার মিসিং আছে। আচ্ছা ঠিক আছে, তো যেটা হবে আমরা এবার যেটা করব, আমাদের কম্পিটিটরের মোটামুটি তাহলে আমরা দুটো জিনিস জানি, সেটা হচ্ছে জেনারেল অ্যানালাইসিস তো আমরা আগেই জেনেছি। তারপর হচ্ছে আমরা তার অন পেজ অ্যানালাইসিসটাও জানতে পারলাম। এবার আমরা শীট 3 তে গেলে দেখতে পারবো যে এখানে হচ্ছে তার অফ পেজ অ্যানালাইসিস বা ব্যাকলিংক অ্যানালাইসিস, অর্থাৎ তার সাইটের বাইরে সে কি কি কাজ করেছে তার সাইটের প্রচার প্রচারণার জন্য। তো আমরা জানি সাইটের বাইরে প্রচার প্রচারণাটা কিভাবে হয়, নিশ্চয়ই তার ওয়েবসাইটের লিঙ্কটা বিভিন্ন জায়গায় শেয়ার করার মাধ্যমেই হয়। সেটা হতে পারে ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে, সেটা হতে পারে রিলেভেন্ট অন্যান্য যে সকল সাইট আছে সেসব জায়গাতে। তো ফেসবুকে যে শেয়ারের যে জায়গাটা আছে সেটা কিন্তু আমরা জেনারেল অ্যানালাইসিসেই আমরা ওখানে দিয়ে দিয়েছিলাম যে তার ফেসবুকে কি পরিমাণ লাইক কমেন্ট আছে, তাই না? এই জন্য আমরা এটাকে কি করেছি, শীট 3 তে এটাকে ব্যাকলিংক অ্যানালাইসিস লিখেছি অফ পেজের ক্ষেত্রে, ঠিক আছে। অর্থাৎ সে কোন কোন জায়গাতে তার সাইটটা লিংক রেখে এসেছে। এখন আমরা সেটা অ্যানালাইসিস করার চেষ্টা করব। ওকে, আমরা আমাদের গ্রুপে চলে যাই এবং সেখানে কিছু বিষয় আমি এখানে দিয়েছি। চলুন আমরা প্রথমে একটা টুলের সাথে পরিচিত হই যেটা কুইক স্প্রাউট, যার নাম, যদিও এটা শুধু ব্যাকলিংক অ্যানালাইসিস করার জন্য না, টোটাল একটা ওয়েবসাইটকে অডিট করার জন্য, যেটা আমি সেদিন ওয়ার্কশপে আলোচনা করেছিলাম এবং আপনারাও জানার কথা যেহেতু এটা নিয়ে আলোচনা হয়েছে। তারপর আমরা একটু আলোচনা করি। ধরুন আমি আমার এই কম্পিটিটর হচ্ছে এই পেজটা, আমি তাকে নিয়ে গেলাম এখানে এবং এটাকে আমি এই সাইটে পেস্ট করলাম এবং লিখলাম ইয়েস বা এন্টার বাটনে চাপ দিলাম। চাপ দেওয়ার পরে সে আপনার গুগল অ্যাকাউন্টটা সে লগ ইন থাকার কথা বলবে। তো আমরা আমাদের গুগল অ্যাকাউন্টটাতে লগ ইন করে নিই।
তো আমরা লগ ইন করবো এবং এই সাইটটাতে যাব, যাবার পরে আমি আমার ওই কম্পিটিটরের যে পেজটা আছে সেটা আমি এখানে দিব। দেবার পরে সে কি করবে, সে একটা রিপোর্ট জেনারেট করবে। আমরা এটা কি করতেছি, এটা হচ্ছে একটা ওয়েবসাইট অডিট করা। আপনারা যদি fiverr.com এ যান এবং এখানে দেখবেন যে অসংখ্য কাজ আছে ওয়েবসাইট অডিট করার, অ্যানালাইসিস করার। আশা করি এই ক্লাসটা করলে আপনারা ফাইবারে সেই কাজগুলো কিছুটা করতে পারবেন। ঠিক আছে, ধরেন আমি একজন বায়ার এবং আপনি কি করছেন, আপনি লিখেছেন যে আই উইল অ্যানালাইসিস ইউর কম্পিটিটর অর তো ইউর সাইট অনলি ফর $5 or $10, $20 or $50। তো সে হচ্ছে একটা রিপোর্ট দিবে, এই 100% লোড নেওয়ার পরে সে ওই পেজটার একটা রিপোর্ট দিচ্ছে। তো বলতেছে SEO স্কোর B+, তার মানে এটা খুব একটা SEO দিক দিয়ে খুব বেশি ভালো অবস্থানে নাই, এ গ্রেড হলে মোটামুটি ভালো হইতো। এছাড়া স্পিড স্কোরও খুব বেশি ভালো না, আবার খুব খারাপও না। 70 তো, যদি 80 হইতো তাহলে অনেক ভালো হইতো হয়তো। পেজটা কত সময় এটা লোড নেয়, তো এটা 2 সেকেন্ড 2.01 সেকেন্ডে এটা লোড নেয়। তো 2 সেকেন্ড খারাপ না, ভালোই। ঠিক আছে, মানে 3 সেকেন্ডের বেশি হলে সেটা ভালো না। তো সেই দৃষ্টিকোণ থেকে এটা স্কোর হচ্ছে 70 A গ্রেডের মধ্যে পড়ে, তাই না? আচ্ছা, ঠিক আছে, গ্রিন হলে আর একটু ভালো হইতো। হ্যাঁ, 2.6 মেগাবাইট। এটা ম্যাক্সিমাম অনেক কিছু হতে পারে, বাট আপনার সাইজটা এটা 500 কেবির নিচে থাকা ভালো। হ্যাঁ, আপনার টার্গেট থাকবে আপনার পেজটা যেন 500 কেবির নিচে হয়। এটা কিভাবে সম্ভব, আপনি মানে ভারী থিম ইউজ করবেন না, সিম্পল থিম ইউজ করবেন, তাইলে দেখবেন যে আপনার সাইটের পেজের কেবিটা মোটামুটি 500 কেবির নিচে হবে। তো তাদের থিমটা মোটামুটি একটু ভারী, যে কারণে তাদের হচ্ছে 2.6 মেগাবাইট হয়ে গেছে। তাহলে আমার এটা সমাধানটা কি বলুন তো আপনি একটু। হালকা একটা থিম আমরা ইউজ করব, আমরা খুব বেশি অনেক বেশি প্লাগইনস ইউজ করব না, তাইলে আমার মোটামুটি আমার পেজ সাইজটা কম থাকবে। ঠিক আছে, এবং হ্যাঁ, এডিট করা যায়। আমরা যেহেতু ওয়েব ডিজাইনার না, আমরা হয়তো এডিট পারবো না। এটার জন্য একটা সমাধান আছে যে কিভাবে আপনি আপনার ওয়েবসাইটটাকে ফাস্ট করবেন। আচ্ছা না, মার্কেটপ্লেসে এমন কাজ যে আমি আপনার ওয়েবসাইটটাকে ফাস্ট করে দিব, বা বায়াররা অনেক সময় চায় যে আমার ওয়েবসাইটটাকে আরেকটু ফাস্ট করে দেন, তো এরকম কাজ আছে মার্কেটপ্লেসে। তো আমরা আপনাদেরকে অন সাইট অপটিমাইজেশনের যে ক্লাসটা, সেখানে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি আপনার সাইটটাকে আরেকটু ফাস্ট করবেন। ঠিক আছে, যেহেতু কারণ এটা তো আমাদের অন সাইটের সাবজেক্ট, এই সাইটকে ফাস্ট করা বা মানে সাইটের ভিতরে যে কাজগুলো সবগুলো অন সাইটের মধ্যে পড়ে, আর আজকে আমরা জাস্ট অ্যানালাইসিস দেখতেছি। তো আর তার হচ্ছে SEO স্কোর B+। এখানে যেটা হচ্ছে স্ক্রিনশটে দেখাচ্ছে যে ডেস্কটপের ভিউটা কেমন হবে, ট্যাবলেটে থেকে যদি ভিজিটর আসে তাহলে কেমন হবে, এবং ফোনে কেমন হবে ভিজিটর। তো আমাদের মানে রেসপন্সিভ কিনা ফোনটা, সরি সাইটটা, একটা সাইট রেসপন্সিভ ডিজাইন করতে হলে সেক্ষেত্রে WP টাচ নামে একটা প্লাগইনস আছে, WP টাচ। হ্যাঁ, WP টাচ প্লাগইনসটা যদি আপনি ইনস্টল করে নেন আপনার সাইটে, তাহলে ওই প্লাগইনসটাই আপনার সাইটটাকে সে মোবাইল ফ্রেন্ডলি করে দিবে। অর্থাৎ মোবাইল দিয়ে যদি কোনো ভিজিটর ঢুকে, তাহলে সে মানে একটা সুন্দর শেপে আপনার ওয়েবসাইটটা শো করবে। এটার জন্য আপনাকে আলাদা কোনো কোডিং করতে হবে না। হ্যাঁ, আমাদেরকে 3টা শেপকেই খেয়াল রাখতে হবে। 3টা শেপ বলতে অন্তত ডেস্কটপ এবং মোবাইলকে যেন আমরা ইয়া করি। আপনি মানে মোবাইল একটা সাইট ভারী হলে মানে সাইটটা ব্রাউজ করতে সব অসুবিধা, মানে লোডিং সাইটটা অনেক ভারী, 2 MB লোডিং হতে অনেক কম সময় নিল। লোডিং হতে কম সময় নিল, এই ক্ষেত্রে তাদের এই কি বলে মানে যেটা হচ্ছে তাদের না না না, এটা এখানে একটা আছে ব্যান্ডউইথের একটা ব্যাপার আছে। ব্যান্ডউইথ যদি আপনার কম হয় কিন্তু ভিজিটর যদি বেশি হয়, তাহলে স্লো হয়ে যাবে। এখন তারা হয়তো অনেক বড় ব্যান্ডউইথ প্যাকেজ নিয়েছে, যে কারণে ওই ব্যান্ডউইথের কারণে স্লো হওয়ার কোনো চান্স নাই। ঠিক আছে, এটা একটা কারণ হতে পারে। আর দ্বিতীয় কারণ হচ্ছে আপনার পেজের স্পিডটা বাড়বে কিভাবে, যখন আপনার যে থিমের স্পেস হোয়াইট স্পেস বেশি, যে থিমে কমেন্টের সংখ্যা বেশি, কমেন্ট বলতে আমাদের নিচের কমেন্ট ওগুলি না, মানে ওয়েব ডিজাইনিং এর কমেন্ট এগুলি আছে। তারপর ধরেন মানে ইনলাইন CSS এর একটা ব্যাপার আছে। যাই হোক, ওয়েব ডিজাইনিং যে কোডটা সেটা সুন্দর করে ফ্রেন্ডলি এমন একটা থিম, মানে কোডিংটা তাদের ঠিক,
এই জন্য তাদের পেজ স্পিডটা মোটামুটি অপটিমাইজ থাকে। যাই হোক, এখন আমরা এত বেশি চিন্তা মানে নেওয়ার দরকার নেই। আমাদের কাজ হচ্ছে আমরা একটা মোটামুটি একটা থিম আমরা ইউজ করলে এটার সমাধানটা আমাদের অনেকটাই হয়ে যাবে, ঠিক আছে? যেহেতু আমরা ডিজাইনার না, আর ডিজাইনিং যদি জানি সেক্ষেত্রে আমরা যে কোনো থিমই আমরা হয়তো এডিট করতে পারবো, বা আমাদের সবচেয়ে ভালো হয় যদি খুব বেশি চিন্তিত থাকি তাহলে একটা $50 দিয়ে একটা থিম কিনে নিতে হবে। আমার মনে হয় না আপাতত কেউ $50 দিয়ে কেউ থিম কিনতে রাজি হবেন। তো এই জন্য আমি বললাম যে আমরা মোটামুটি ধরনের একটা থিম আপনারা ইনস্টল করে নিলেই হবে, ঠিক আছে? আমরা কিন্তু অ্যাসিড স্কোর আর স্পিড স্কোর যে একটা ভ্যালু দেখাচ্ছে নিচে, তো ওই ভ্যালুটা কি আমার কম্পিউটার অ্যানালাইসিসে এক্সেলে যে আমি একটা শীট তৈরি করব, এখানে কি আমার অ্যাসিড স্কোর আর স্পিড স্কোরটা কি বেটার হবে? হ্যাঁ, দিতে পারেন। আপনি এই জায়গাটাতে কোথায় যেন ছিল, ওখানে আপনি চাইলে অ্যাড করতে পারেন এই জায়গাতে, বা আপনার যেখানে সুবিধা আর কি, যেখানে আপনার কাছে মনে হয় যে এটা পারফেক্ট সেই জায়গায় দিতে পারেন, বা এখানেই দিলেন, এটা লাস্টের দিকে আপনি অ্যাড করতে পারেন। যে কুইক স্টার্ট বলতেছে যে এই সাইটের অ্যাসিড স্কোরটা এইরকম, তাহলে আরেকটু সমৃদ্ধ হইলো, তাই না? এটাও করা যায়। আচ্ছা, ভালো পয়েন্ট বলতে পারছেন। এরপর যেটা হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে, আমরা নিচের দিকে যাই, তার এসইও অ্যানালাইসিস, কেন তার এসইওটা বি প্লাস সেটা আমরা একটু দেখব। তো সেখানে বলতেছে কি যে হেডিং ট্যাগ হচ্ছে গুরুত্বপূর্ণ জায়গা, আমরা একটু আগে আলোচনা করেছিলাম, এবং সেটা হেডিং ট্যাগ কত হবে 16 থেকে 65 ক্যারেক্টারের মধ্যে হওয়া উচিত। তো এই হেডিং ট্যাগের কথাবার্তা খুব ছোট হবে না বা খুব বড় হবে না, যেটা কিনা এই ক্যারেক্টারের মধ্যে হবে। এবং আমি কথা বলেছিলাম যে ম্যাক্সিমামের কাছাকাছি যেন আমরা ব্যবহার করি সর্বোচ্চ সুবিধাটা নেওয়ার জন্য। তো এখানে তার H2 যেটা H2 একটা ইম্পর্টেন্ট জায়গা, আমরা একটু আগে বলেছিলাম, সেখানে শুধু হেলথ শব্দটাকে সে রেখেছে। তো এটাকে আরেকটু ডেসক্রিপটিভ যদি সে করতো তাহলে এটা ভালো হতো, অন্তত 15 ওয়ার্ডের বেশি যদি সে করতো। তো এখানে বলতেছে যে ইম্পর্টেন্ট জায়গাতে কথা এত কম কেন, এটা সে এসইওর দিক থেকে তার কাছে একটা প্রবলেম মনে হয়েছে। তো এই জন্য সে কি করা উচিত, তার হচ্ছে এই মানে যদি সে আরেকটু ডেসক্রিপটিভ এখানে দিত, হেলথের সাথে আরো কিছু যদি লিখতো, তাহলে তার জন্য এটা কি ফ্রেন্ডলি হতো আরেকটু। তো তার সে হ্যাঁ মিনিমাম 15 আর কি, মানে মিনিমাম 15 হইতে হবে, আর ম্যাক্সিমাম 65 দিল এই জায়গাটাতে। আর হ্যাঁ, বলুন, কিছু বলা থাকলে বলুন। সরি, ক্যারেক্টার, ওয়ার্ড না, ক্যারেক্টার এই যে জায়গাটা বলছে, হ্যাঁ ওয়ার্ড না, সরি ক্যারেক্টার। ওকে, আচ্ছা। তো তাহলে তার এই সাইটটার কি করা উচিত, ওদের এই পেজটাতে ওদের হেডিং গুলিতে অপটিমাইজ করা উচিত, যেটা আমরা এসইও কুয়াকেও কিন্তু আমরা দেখেছিলাম যে একটু প্রবলেম, এবং এও এই একই কথা বলতেছে। এছাড়া বলতেছে যে এই পেজে কিছু ইউআরএল আছে যেগুলি ডাইনামিক ইউআরএল। ডাইনামিক ইউআরএল কি, মানে সোজা কথা যেটা রিড করা যায় না, বোঝা যায় না। এই এখানে কি লিখছে 0AE, এটা দ্বারা কিছু বোঝা যায়? কিছু বোঝা যায় না, না মানুষ বুঝে না সার্চ ইঞ্জিন বুঝে। তো বলতেছে তার কিছু পেজে কিছু ইউআরএল আছে যেগুলি কিনা হচ্ছে তার এরকম ডাইনামিক ইউআরএল। তো তার কি করা উচিত, এই ইউআরএল গুলো তার হয় বাদ দিয়ে দেওয়া উচিত, ডিলিট করে দেওয়া উচিত, নয়তো এগুলি এডিট করে মানে ঠিক করে নেওয়া উচিত, ঠিক আছে? হ্যাঁ, ইউআরএল আপনি এডিট করতে পারবেন চাইলে, মানে করা যায়, পারমালিঙ্ক সেটআপ করা যায়। বা এটা তার হতে পারে অনেক সময় তার প্লাগইনস এর কারণে, যেমন দেখেন এই যে সাবস্ক্রাইব নামে যে অপশনটা, সাবস্ক্রাইবের হয়তো বা কোনো সে প্লাগইনস দিয়েছে, যেটার কারণে ওই প্লাগইনসটা অটোমেটিক্যালি লিংক জেনারেট করে ফেলতেছে। তবে ওই প্লাগইনসটা আমার সরাই নিলেই হয়, চেঞ্জ করে নিলেই হয়। তো তার এই জায়গাতে প্রবলেম। এরপর বলেছে তারা মেটা ডেসক্রিপশন ইজ টু লং। এই কথাটা কিন্তু আমাদের এসইও কুয়াকো বলেছিল যে 195টা ক্যারেক্টারের মতো তার, এই যে হ্যাঁ 195টা। তো মিলতেছে না দুটার সাথে মোটামুটি। আমরা বলছিলাম যে 160 ক্যারেক্টার, 55 ক্যারেক্টারের মধ্যে আমরা রাখি। এরপর বলা হচ্ছে যে অল্টাটেক, ইমেজ অল্টাটেক, যেটা হচ্ছে ইমেজ অল্টাটেক এর মধ্যে যেটা হচ্ছে যে ইমেজ শুড হ্যাভ ডেসক্রিপটিভ অল্টাটেক, মানে অল্টাটেকটাও খুব বেশি ছোট হওয়া উচিত না, একটু বড় হওয়া উচিত, ঠিক আছে? এই কথা বলা হচ্ছে। এখন এখানে দেখা যাচ্ছে লেখা আছে সার্চ, শুধু সার্চ লেখা আছে। তো এখানে আরো 2-3টা শব্দ যদি দিত তাহলে জিনিসটা, অর্থাৎ আপনারা যেটা করবেন অল্টাটেকে আপনি আপনার কি হরিজন্টাল ভার্টিক্যাল কিওয়ার্ড গুলি এখানে দেওয়ার চেষ্টা করবেন। কিওয়ার্ডটা দিবেন, সবচেয়ে ভালো হয় কিওয়ার্ডটা দিতে পারলে। আর যদি এমন মনে হয় যে না, এক জায়গায় অরেঞ্জ এক জায়গায় ব্যানানা, কিন্তু অরেঞ্জও ডায়াবেটিসের জন্য ব্যানানাও ডায়াবেটিসের জন্য, সেই ক্ষেত্রে তো আর বারবার ডায়াবেটিস লিখতে পারেন না, তখন অরেঞ্জ ব্যানানা লিখলেন, তখন ওটা হরিজন্টাল ভার্টিক্যাল রিলেটেড কিওয়ার্ডের মধ্যে পড়লো আর কি, ঠিক আছে? তো একটু 2-3-4 শব্দ লিখবেন আর কি, খুব বেশি ছোট করবেন না, এবং ওখানে আপনার কিওয়ার্ড গুলি রাখার চেষ্টা করবেন, এই হচ্ছে ব্যাপার। তো তার এখানে কিছু প্রবলেম আছে ইমেজ গুলিতে, আমরা কিন্তু দেখেছিলামও, তাই না? 2টা ইমেজ প্রবলেম ছিল।
এখানে তার সোশ্যাল ইম্প্যাক্ট দেখাচ্ছে। তো সোশ্যাল শেয়ার তার মোটামুটি ভালো। আমাকে কে যেন বলেছিলেন যে সোশ্যাল, আপনি মনে বলেছিলেন যে সোশ্যালের জায়গাগুলো কোথা থেকে দেখবো বা অ্যাকুরেট দেখবো, এক্ষেত্রে আপনারা 2-3টা কম্পেয়ার করে দেখতে পারেন যে কি জিনিসটা হয়। এটা হচ্ছে 2K মানে 2000, হ্যাঁ 2000, ধরেন 2.1 মানে হচ্ছে 2100 এরকম, ঠিক আছে। এটা হ্যাঁ এটা পিন্টারেস্ট পিন করেছে মানুষ, ঠিক আছে। এটা হচ্ছে লিঙ্কডইন। এরপর তার ব্যাকলিংকের সংখ্যা দেখাচ্ছে। আচ্ছা, ব্যাকলিংকের বিষয়টা আমরা আসবো একটু পরে, বিস্তারিতভাবেই আসবো। এরপর এখানে কিওয়ার্ড, এখানে কিওয়ার্ডে দেখাচ্ছে যে তার এই সাইটটা হচ্ছে প্রিভেনশন, তাই না, রোগ টোগ নিয়ে। তো এখানে তার সেই মানে বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি পাচ্ছে 38 বার হচ্ছে টিবিএসপি শব্দটাকে সর্বোচ্চ সংখ্যক পেয়েছে। এখন বলতেছে যে এটা এই শব্দটা সর্বোচ্চ সংখ্যক আছে এই prevention.com এর এই পেজটাতে। তাহলে এই পেজটা যেহেতু সর্বোচ্চ বার এখানে আছে, তাহলে নিশ্চয়ই এই পেজের সাথে এই শব্দটার খুব রিলেশন আছে। আর যে শব্দটার খুব রিলেশন আছে, নিশ্চয়ই এই শব্দটা আমার এই পেজের জন্য খুবই গুরুত্বপূর্ণ কথা। আর খুব গুরুত্বপূর্ণ কথা তাহলে টাইটেলে কেন নাই, ডেসক্রিপশনে কেন নাই, হেডিং এ কেন নাই, ঠিক আছে। এই জিনিসটা বোঝাচ্ছে আর কি, আর কিছু না। তো আমাদের যেটা কাজ সেটা হচ্ছে যে আমরা কোনো শব্দকে খুব বেশি ফ্রিকোয়েন্সি নেওয়ার চেষ্টা করব না। এটা কিভাবে বুঝবো? আপনি যে আর্টিকেলটা লিখবেন এটাকে মাইক্রোসফট অফিসে পেস্ট করবেন। পেস্ট করার পরেই কিন্তু আপনারা দেখতে পারবেন যে সিলেক্ট করে মাইক্রোসফট অফিসে ওয়ার্ডটা সিলেক্ট করেই কিন্তু আপনি যখন প্রপার্টিসে যাবেন তখন কিন্তু সে দেখায় দেয় যে কোন শব্দটা কতবার ব্যবহার হয়েছে, টোটাল কতগুলি শব্দ দেখায় না। তো ওখান থেকে কিন্তু করা যায়। এছাড়া কন্ট্রোল এফ এ চাপ দিয়ে আপনি মাইক্রোসফট অফিসের কথা বলতেছে, অফিস ওয়ার্ডে কন্ট্রোল এফ চাপ দিলেও কিন্তু ধরেন কথার কথা লিখলেন, ডায়েট কথাটা লিখলে কিন্তু সে হাইলাইট করে দেয় কত জায়গায় ডায়েট কথাটা আছে। যদি মনে হয় যে জায়গা জায়গায় ঘন ঘন আছে, একটু চেঞ্জ করে আনেন, ঠিক আছে। একটা আর্টিকেলে সাধারণত মানে কতবার হতে পারে ম্যাক্সিমাম? এখন ব্যাপারটা হচ্ছে কিছু শব্দ আছে অনেকবার হবে, যেমন ধরেন এন্ড, এ এন্ড ডি এন্ড, এটা মনে হতে পারে 10 বারের বেশি হয়ে যেতে পারে, তাই না। তো এরকম হতে পারে। বাট আমার যে কিওয়ার্ডটা, আমার ফোকাস কিওয়ার্ড যেটা, সেই কিওয়ার্ডটা আমার ডেনসিটি আমরা রাখবো কত পার্সেন্ট? 1.5 থেকে 2%, বা 1 থেকে 2% বলতে পারি। প্রতি 100 শব্দে সর্বোচ্চ 2 বার আমার ফোকাস কিওয়ার্ড বা মূল কিওয়ার্ডটা, যে কিওয়ার্ডটা নিয়ে আমি এই পেজ আর্টিকেলটা বা পেজটা তৈরি করেছি, সেই আর্টিকেল বা পেজে প্রতি 100 শব্দে সর্বোচ্চ 2 বার আমার সেই মূল কিওয়ার্ডটাকে, ওই পেজের মূল কিওয়ার্ডটাকে বা ওই পেজের ফোকাস কিওয়ার্ডটাকে ব্যবহার করব। তাহলে 500 ওয়ার্ডের একটা আর্টিকেল হলে সর্বোচ্চ 10 বার ব্যবহার করব। আরো ভালো হয় যদি 5 বার ইউজ করি। আবার এখানে কথা আছে, যদি আপনি 10 বার ইউজ করেন তাহলে 10 বারের মধ্যে আপনি একটা কাজ করেন, একটু ভেরিয়েশন আনেন। আপনি 5 বার এক্সাক্ট ওই কিওয়ার্ডটা লেখেন, আর বাকি 5টার মধ্যে ওইটার সাথে যায় মিলে খুব কাছাকাছি এমন লেখেন। এভাবে 10 বার লেখেন। আমার কথাটা এটা ক্লিয়ার? এই জায়গাটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জায়গা। একটা 500 ওয়ার্ডের আর্টিকেল লিখেছেন এবং সেই জায়গায় আপনি আপনার আর্টিকেলের মধ্যে আপনি কি করছেন, যে মূল যে কিওয়ার্ডটা সেটাকে আপনি 10 বার রাখতে পারছেন। জি, সময়ের জন্য কিন্তু আমরা নিয়েছি এই রুমটা, ঠিক আছে। তো যেটা করতে হবে সেটা হচ্ছে যে হ্যাঁ, তাহলে 500 ওয়ার্ডের মধ্যে যেহেতু আপনি 10 বার ব্যবহার করছেন, যদি আপনার কাছে মনে হয় যে 10-12 শব্দটা আসলে একটু শুনতে শ্রুতি কটু লাগছে, তাহলে আপনি একটা কাজ করেন, ওই শব্দটার সিনোনিম ব্যবহার করেন 5 বার, আর 5 বার ব্যবহার করেন এক্সাক্ট ওই শব্দটাই ব্যবহার করেন। তাহলে কি হবে, জিনিসটা আরো ন্যাচারাল হবে। ওকে, এখানে থেকে আমি যেটা ধারণাটা নিতে পারছি সেটা হচ্ছে যে সে তার কিছু শব্দ যেগুলি হয়তো বা এই ওয়ার্ডের সাথে খুব জরুরি ছিল না, কিন্তু সেটার ফ্রিকোয়েন্সি অনেক বেশি। এখন তার কি করা উচিত? তার যেটা করা উচিত, হয় তার এগুলি টাইটেল, ডেসক্রিপশন, হেডিং এ রাখা উচিত, এবং একটা কাজ করা উচিত, সেটা হচ্ছে তার এই ফ্রিকোয়েন্সিটা আরেকটু কমানো উচিত। অর্থাৎ তার আর্টিকেলটাতে হাত দিতে হবে, হাত দিয়ে একটু লাইন একটু এডিট চেঞ্জ করতে হবে। ওকে, সোজা কথা এখানে যা বুঝতেছি আমরা, রেড মানে কি আমার জন্য খুশির খবর, বাস। টাইটেলগুলোকে আপডেট করা যায়? হ্যাঁ, করা যায়, চেঞ্জ করা যায়। আপডেট করলে গুগল আরো খুশি হয়। একটা আর্টিকেল আজকে পাবলিশ করলেন, এক সপ্তাহ পরে যদি আপডেট করেন, গুগল আরো খুশি, যেহেতু টেক কেয়ার করে, লেটেস্ট ইনফরমেশন দেয়, ঠিক আছে, এটা আরো ভালো। ওকে, তো এই জায়গাতে রেড, সোজা কথা এখানে আপনার জন্য, আপনি মানে এক্ষেত্রে এখানে একটা কথা বলার আছে আমার, সেটা হচ্ছে যে 1 ওয়ার্ড যে কিওয়ার্ড, সেটা আমার কাছে খুব জরুরি না। আমার কাছে মনে হয় 2 or 3 ওয়ার্ডের যে কিওয়ার্ডগুলি, সেটা আমার জন্য জরুরি বেশি। কারণ আমাদের কিওয়ার্ডগুলি সাধারণত এক একটা আর্টিকেল মানে কি এক একটা চাইল্ড কিওয়ার্ড, তাই না?
তো চাইল্ড কিওয়ার্ডের কিওয়ার্ডটা তো একটু বড় হওয়ার কথা, চাইল্ড কিওয়ার্ডের কিওয়ার্ডটা একটু বড় হওয়ার কথা, তো সেই দৃষ্টিকোণ থেকে এটা 2-3 শব্দ তো হওয়ার কথা। তো সেইগুলি ঠিকঠাক আছে কিনা ওইটা দেখাটা বেশি জরুরি আমার কাছে মনে হয়। তো দেখতে পাচ্ছি যে না, এই জায়গাতেও ঠিক নাই, তাহলে তার মানে তার এই আর্টিকেলের অপটিমাইজেশনে একটু প্রবলেম আছে, যে প্রবলেমটা আমরা ট্রাফিক ট্রাভিসে আগে থেকেই জেনে নিয়েছিলাম, তাই না? ওকে, আর এখানে আপনাকে কিছু সাজেশন দিবে সে, এটা আপনারা এটা পড়ে আপনারা একটু খেয়াল করে দেখবেন যে সে কি বলতেছে, তাহলে আপনারা বুঝতে পারবেন। সাইটের স্পিডের এই ব্যাপারটা এখানে দেখাচ্ছে, যে স্পিডের ব্যাপারটা ফুল রিপোর্ট দেখাচ্ছে, এবং কোন পেজে সবচেয়ে বেশি মানে ভারী হয়ে আছে কোন পেজটা, তাহলে সে এখান থেকে ডিসিশন নিতে পারতেছে, হ্যাঁ এই পেজটা তো এরকম এত কেবি হয়ে গেছে, 86 কেবি, এটার মধ্যে ইমেজের সংখ্যা একটু কমায় দিই এটা। বা আপনার বায়ার যদি হয়, তাকে আপনি সাজেস্ট করতে পারেন যে বায়ার তোমার এই পেজটাতে তোমার এটা অনেক কেবি খরচ হয়ে গেছে, তো তুমি এই পেজটাকে একটু করো, রিডিউস করো, এই পেজের ইমেজটা সাইজটা ছোট করে আনো, বা ইমেজের সংখ্যাটা একটু কমিয়ে আনো, তখন কি হবে, এটা কেবিটা কমে যাবে। তাই এটাও তো তার একটা ডিসিশন মেকিং এ তাকে হেল্প করতেছে, তাই না? যে তার কোন কোন পেজগুলির কারণে সাইটটা ভারী হয়ে আছে, সেই পেজগুলি আপনি এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন না জিনিসগুলো। তাকে জাস্ট এই লিঙ্কটা কপি করে তাকে ধরায় দিলেন যে যাও এই লিঙ্কটা, যাও এই লিঙ্কে গিয়ে তুমি এডিট করে কিছু কমিয়ে আনো ছবি টবি, বা তুমি এরকম করো, তাইলেই হয়ে যায়। ওকে, তো এভাবে আমরা মোটামুটি এটা দিয়ে একটা হালকা পাতলা ধারণা নিতে পারি। আর হচ্ছে এছাড়া আপনি এখান থেকে যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি এখানে 3 জন একই ধরেন prevention.com এর মতো আরো কয়েকজন আছে, আরো 2টা কম্পিটিটর, তাদেরটাও এখানে দিলে একসাথে 3 জনের রিপোর্টটা দিবে, একসাথে 3টা দিলে আরেকটু ক্লিয়ার হবে। হ্যাঁ, একসাথে তিনটা দিলে ক্লিয়ার হবে। এবং শেষে আপনি কি করবেন, এখানে পিডিএফ অর এক্সেল এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি ইমেল অ্যাড্রেস দিবেন, আপনার কাছে সুন্দর করে সে পিডিএফ ফরম্যাট বলেন, এক্সেল ফরম্যাট বলেন, সব ফরম্যাটে আপনার কাছে ইমেল করে সাথে সাথে পাঠিয়ে দিবে, এবং ওই ফাইলটা আপনি আপনার বায়ারকে ধরায় দিবেন, এই যে দেখো তোমার জন্য পুরো অ্যানালাইসিস রেডি। আর নিচে আপনি আরেকটা ওয়ার্ড ফাইল লিখে দিবেন, কমেন্ট দিয়ে দিবেন যে এটার সামারি হচ্ছে আমি এই যে কথাগুলি লিখলাম এইগুলো। ওকে, তো এইভাবে একটা মোটামুটি ধরনের একটা অ্যানালাইসিস আপনি তাকে করে দিতে পারবেন। আমার মনে হয় $5 জন্য এটা অনেক কিছুই, কারণ $5 অনেক কিছু না, খুব সামান্য একটা অ্যামাউন্ট। ওকে, আচ্ছা, তো এটা দিয়ে আমরা ছোটখাটো একটা অডিট করতে পারি। এবার আমি একটা কথা বলি, সেদিন উনি বলছিলেন যে একটা বিষয়ে যে মার্কেটপ্লেসের কাজ মার্কেটপ্লেস ছাড়া কিভাবে করা যায়। আমরা জানি মার্কেটপ্লেস, হ্যাঁ সিক্রেট, ইয়েস, সিক্রেটের ব্যাপারটা হচ্ছে, সেটা হচ্ছে সিক্রেটটা এখন আর সিক্রেট নাই, এটা অনেকের সাথে শেয়ার করেছি, তো হ্যাঁ এখনই শেয়ার করে দিচ্ছি। সেটা হচ্ছে যে আমরা জানি মার্কেট প্লেসে আমাদেরকে কি করতে হয়, বিট করতে হয় প্রচন্ড পরিমাণে, এবং কারো মার্কেট প্লেসের প্রোফাইলটা খুব ভারী হইতে হয়, রেপুটেড হইতে হয়, ফিডব্যাক থাকতে হয় ভালো। এক কথায় কাজ পাওয়াটা কিছুটা টাফ হয়, তাই না? কেন আমরা এই কাজটা করি না, যে সরাসরি বায়ের সাথে আমি যোগাযোগ করব কিভাবে? ধরুন আমরা ডায়াবেটিস আগে পড়া নাই, এখন বলেন স্যার কেমন লাগে? আমরা তো ঢুকছি পুরো বাইরে হচ্ছে 35 আছে, 4:35 ওরা বের হয়েছে, এরপর আমরা টেকনিক্যাল প্রবলেমে আরো 10 মিনিট কষ্ট করছি। আচ্ছা চলুন আমরা ক্লাস করি। ধরুন ডায়াবেটিস ডায়েট মিল প্ল্যান লিখছেন একটা কিওয়ার্ড, বা ধরেন এটা না, আমি এমন কিওয়ার্ড লিখবেন যে কিওয়ার্ডে কমার্শিয়াল ইন্টেন্ট অনেক বেশি। কমার্শিয়াল ইন্টেন্ট বুঝুন তো, যে মানে ওই শব্দের সাথে ব্যবসার সম্পর্ক অনেক বেশি। ধরেন ওয়াটার, আচ্ছা লিখে ফেলছি তো, এটা ওয়াটার পিউরিফায়ার, হ্যাঁ পিউরিফায়ার ইন ধরেন ইউএসএ বা ফ্লোরিডা, হ্যাঁ ধরেন ফ্লোরিডা বা ইউএসএ, যাই হোক, দেখি ফ্লোরিডা আছে। ওকে, তাহলে বুঝাই যাচ্ছে যে ফ্লোরিডাতে ওয়াটার পিউরিফায়ার সার্ভিস যারা দেয় তাদের সাইটে এখানে আসবে নাকি? তাহলে নিশ্চয়ই এই কিওয়ার্ডটা একটা কমার্শিয়াল ইন্টেন্ট রাখে না, বিজনেসের সাথে একটা রিলেশন। এবার আপনি কি করবেন, আপনি ধরেন 3 নম্বর পেজে বা 2 নম্বর পেজে গেলেন, তো যাওয়ার পরে 3 নম্বর পেজে যে যারা আছে তাদেরকে 10 জনেরই ওয়েবসাইট
অডিট করলেন, আর অডিট করার কাজ তো মাত্র কয়েক মিনিটের ব্যাপার, তাই না? টুলস তো আছেই আপনার কাছে, বা আপনার কাছে এই টুলস ছাড়াও আপনার কাছে ওই যে কি বলে এটাও আছে, সবই আছে মোটামুটি রেডি। এবার আপনি তাদেরকে প্রত্যেকের কন্ট্যাক্ট আস পেজে বা অ্যাবাউট আস পেজে তাদেরকে ইমেল করলেন, করার পরে তাকে বলেন যে তোমার সাইটটা আমি দেখেছি, তোমার সাইটটা আমি অডিট করে দেখেছি, এই প্রবলেমগুলি আছে, এখন তুমি যদি চাও আমি তোমার এইগুলি সলভ করে দিতে পারি, ঠিক আছে? এখন আপনি যদি তাকে রিপোর্টটা পাঠান, সে নিশ্চয়ই আপনার উপর খুব রাগ হয়ে যাবে, নাকি? রাগ হবে নাকি খুশি হবে? বরঞ্চ সে খুশি হবে যে এই লোক তো আমাকে খুব মানে হ্যাঁ নিজের খেয়ে আমার জন্য কাজ করে দিচ্ছে। তো তখন আপনি তাকে একটা কন্ট্যাক্ট করলেন যে এটার সলিউশন আমার জানা আছে, আর তোমার প্রবলেম এই জায়গাটা, এই জায়গায়, এখন তুমি যদি চাও আমি তোমার কাজটা করে দিতে পারি, এটার জন্য আমাকে এই অ্যামাউন্টটা পে করতে হবে, যেটা মার্কেট প্লেসে এত ডলার লাগে, $100 লাগে, আমি এটা তোমাকে $80 করে দিব। এখন ট্রাস্টের ব্যাপার, এখন সে ভাববে যে একে দিয়ে যে করাবো যদি ভাগে, তাই না? তাহলে কি হবে? তখন তার সাথে একটা চুক্তিতে আসবেন যে একটা কাজ করি, আমি তোমার ছোট ছোট কাজ করে দিই, তোমার $5 একটা কাজ আমি সলভ করে দিব। অথবা আপনি এটা করতে পারেন, তাকে বলতে পারেন তুমি এক কাজ করো, ফাইবারে আমার যে প্রোফাইলটা ওখানে তুমি আমাকে অর্ডার করো, তাহলে তো হয়ে গেল, তাহলে তো আর ট্রাস্টের জায়গাতে আর কোনো ঘাটতির কিছু নাই, তাই না? একটা মার্কেট প্লেসকে মাঝখানে রেখেছি, তাহলে দেখেন আপনি কাকে হিট করছেন, ডাইরেক্ট একজন বায়ারকে সরাসরি ভাবে হিট করছেন। এখানে 50-50 চান্স আছে, হয়তো বা 10 জনকে দিবেন, এর মধ্যে 5 জন ইগনোর করবে, আর 5 জনের মধ্যে হয়তো বা 10 জনের মধ্যে যে একজনও করে, আমার মনে হয় এরকম অডিট রিপোর্ট একদিনেই মনে হয় 20-30টা করা যাবে, সারা মাসে মনে হয় 100-200 করে ফেলা যাবে, তাই না? তো 200 জনের মধ্যেও কি আপনার 2-3টা বায়ার হবে না? এক একটা বায়ার থেকে যদি আপনি $100 কাজ পান, তাহলেও তো $300 কাজ পান, নাকি? লজিক তো তাই বলে, নাকি? কিন্তু এখানে তো স্যার আলাদা আলাদা মানে লিক থাকতে হবে যে এই বিষয়ে আমি কতটা, না না সেটা ঠিক আছে। এখন আমার এখানে কমার্শিয়াল ইন্টেন্ট যাদের আছে, ওয়াটার পিউরিফায়ার সার্ভিস যারা দেয়, ডেফিনেটলি এরা বিজনেস করতেছে, এবং এরা ডেফিনেটলি চাইবে যে এটা সার্চ ইঞ্জিনের টপে আসো, নাকি? না চাইবে না? ডেফিনেটলি তারা চাইবে, যা যা করা প্রয়োজন তাই করবে। গিয়ে দেখেন এদের প্রত্যেকের এসইও এক্সপার্ট আছে, বাইরের দেশে কিন্তু প্রত্যেকের এসইও এক্সপার্ট থাকে পার্সোনাল, এবং তার এসইও এক্সপার্ট থাকার পরেও সে 3 নাম্বার পজিশনে, তার কিছু কিছু প্রবলেম আছে, সেগুলি আপনি আইডেন্টিফাই করে ধরে দিতে পারছেন, তাহলে কেন আপনাকে দিয়ে কাজটা করাবে না? হ্যাঁ বলুন। আমরা স্যার এক্সপার্ট না, হ্যাঁ একটা মানে ধরতেছি, হ্যাঁ তো আমরা এটা ধরতে পারতেছি, হ্যাঁ, ওদের যে ওয়েবসাইটে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এক্সপার্ট থাকে ওরা ধরতে পারতেছে না, তার কারণ কি? এখন কথা হচ্ছে অনেকের হয়তোবা কাজ জানা নাই। এখন রাগ করবেন না, একটা কথা বলি, ধরেন আপনি হচ্ছেন তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, এখন আপনার এসইও নলেজ হয়তোবা কম, এখন আরেকজন এসে ধরেন আমি এসে নক করলাম, তাহলে আমি আপনার বই করতে পারবো না? তো তার যে এসইও এক্সপার্ট আছে, সেও হয়তোবা কোনো ইন্ডিয়ান কোনো বায়ার হচ্ছে তার এসইও এক্সপার্ট হতে পারে না, বা বাংলাদেশেরই কেউ হতে পারে, তার ল্যাকিংস থাকতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। এমনও হতে পারে তার এসইও এক্সপার্ট নাইও, এটাও হতে পারে, হতে পারে না? 100 জনের মধ্যে হতে পারে না 20 জনের এসইও এক্সপার্ট নাই, স্বাভাবিক। তো নাই তার মানে এই না যে তার লাগবে না কখনো, ঠিক আছে? তো আমরা এইভাবে যেটা করতে পারি, এভাবে কিন্তু আমরা অন্তত কিছু পরিমাণে হলেও আমরা কাজ কিন্তু করতে পারি। ধরেন কথার কথা, এই ব্যক্তির কাছে 10 জনের মধ্যে ইমেল করবো, 10 জনের লাগবে না, তো এদেরও তো ভাই বন্ধু পরিচিত কেউ আছে, তাদের লাগলে কিন্তু অবশ্যই আপনাকে আবার নক করবে, সে করবে না? মানে একটা চান্স তো আছে এই জায়গায়, একটা চান্স আছে না? চেষ্টা করলে সমস্যা কি, তাই না? ওখানেও তো আপনাকে চেষ্টা করতে হবে, 100 জনের মাঝখানে আপনাকে বিট করতে হবে, পাবেন কি পাবেন না নিশ্চয়তা নাই, তাই না? হ্যাঁ, আবার তো এটাও কিন্তু একটা ওয়ে হয়, হ্যাঁ। তো এটার মাধ্যমে কিন্তু আপনি চাইলে করতে পারেন, আপনি টেস্ট করে দেখেন, আপনি এরকম 200টা অডিট করে দেখেন না কি হয়, এটাও তো একটা এক্সপেরিয়েন্স, ঠিক আছে? আমি ওর একটা সাইট নিয়ে রিসার্চ করে বা কিওয়ার্ড রিসার্চ বা কম্পিউটার অ্যানালাইসিস করে ওরা পাঠাবো। কিওয়ার্ড রিসার্চ করব না, কম্পিউটার অ্যানালাইসিসটা করব। এই যে যেমন প্রত্যেকটা সাইটে তো কন্ট্যাক্ট আস, অ্যাবাউট আস থাকে না, কমেন্টিং অপশন থাকে, যে কোনো ওয়েতে তার সাথে যোগাযোগ করা যাবে, তাকে কমেন্ট করা যাবে, বা তাকে তার কন্ট্যাক্ট আস, অ্যাবাউট আস পেজে তাকে নক করা যাবে, তার ফ্যান পেজের মাধ্যমে তাকে কন্ট্যাক্ট তার সাথে কম বেশি করা যাবে।
হ্যাঁ আমরা তো তাকে রিপোর্ট দিব, হ্যাঁ নাহলে তাহলে সে বুঝবে কিভাবে যে তার কি প্রবলেম। তার রিপোর্টগুলি তো আপনি হাইলাইট করে দিবেন, আপনি এটার পিডিএফ পাঠিয়ে দিলেন অথবা আপনি আপনার এই টেমপ্লেট পাঠিয়ে দিলেন তাকে, তাই না, ইমেল করে দিলেন তাকে, তার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। তার ফ্যান পেজ বলেন, তার ইমেল বলেন, তার সাইটে কমেন্ট, মানে কিছু না কিছু তো থাকবেই তার অপশন, তাই না, এবার আপনি তার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। তাহলে এভাবেও কিন্তু আমরা চাইলে মার্কেট প্লেস ছাড়াও কাজ করার একটা চান্স আমাদের আছে কিন্তু, তাই না, এবং আমরা একদম টার্গেটেড লোকের কাছেই। এবং একটা ব্যাপার হচ্ছে মার্কেট প্লেসে যিনি বায়ার তিনি ওই 100 জনের ভিড়ে একজনকে তো কাজ দিচ্ছেন, তিনি কিন্তু জানেন না ওই লোকটা কাজ আসলে কি তার মনের মতো পারবে কি পারবে না, বাট আপনার ব্যাপারটা কিন্তু এই লোক ক্লিয়ার। কেন? কারণ আপনি তার প্রবলেমগুলো অলরেডি বের করে ক্লিয়ার করে দিচ্ছেন, তাই না। তো এই টেকনিকটা ইউজ করে আপনারা দেখতে পারেন। আমার কয়েকজন স্টুডেন্ট সফল হয়েছে। এখন এখানে একটা কথা আছে, এখানে কিওয়ার্ড সিলেকশনটা কিন্তু ইম্পর্টেন্ট। আজে বাজে কিওয়ার্ড নিয়ে, যেমন ধরেন মিউজিক, ভিডিও, এগুলি লিখে সার্চ দিলেন আর ওদেরকে কন্ট্যাক্ট পেজে মেইল করলেন, ওরা তো ওগুলি করবে না, কারণ এখন মিউজিকে তো আর কমার্শিয়াল ইন্টেন্ট না, কিওয়ার্ড না। এখানে একদম স্পেসিফিক ভালো মানের কিওয়ার্ড রিলেটেড সাইটগুলি খুঁজতে হবে। জি কি বডি ফ্যাট হইতে পারে। এটা ক্লাস কয়টা পর্যন্ত চলবে? ক্লাসটা চলবে আরো 20-25 মিনিট তো চলবে। আপনার ক্লাস চলতেছে? এখন দেখেন আপনি যেভাবে সুবিধা হয়, আপনার যেটা সবচেয়ে বেশি দরকার সেটাই করেন আপনি। হ্যাঁ, এটা ভিডিও রেকর্ড হচ্ছে, সমস্যা নাই, চালু করতে পারবেন। তবে আপনাকে কিন্তু গ্রুপে অ্যাড হইতে হবে। আমার আইডিতে চিনে, আমার আইডিটা জানেন? না, আমি তখন থাকবো না, আমি চলে যাবো একটু পরে, ঠিক আছে? এখনই নিয়ে নেন, বা কোনো একজনেরটা দিয়ে দেন। হ্যাঁ, পাশের জনেরটা দিয়ে দেন, আমাকে মেসেজ করবেন। হ্যাঁ, যদি বলেন ছুটি দরকার, আচ্ছা ঠিক আছে, যান। ভিডিও যেহেতু হচ্ছে আমরা একটা প্রশ্ন ছিল। জি জি শিওর। আমি ওই বায়ারকে বা ওই যার সাইটে আমি ভিজিট করে তাকে আমি বোঝাতে পারবো বিষয়টা, এবং সে রাজি হলো, কিন্তু সে ওই ফাইবার বা কোনো মার্কেট প্লেসের মাধ্যম হয়ে তারপরে আমাকে কাজ দিল। কিন্তু আমি তার সাথে আমি যে মানে ডলারটা আমি দাবি করলাম যে আমি $80 বা $100 চাইলাম, কিন্তু ফাইবারে তো $5 কাজ। কিন্তু ফাইবারের মাধ্যমে যদি সে আমাকে অর্ডার দেয়, না, ফাইবারে শুধু $5 কাজ না, ফাইবারে হচ্ছে ইনিশিয়াল $5, তারপরে আবার এক্সট্রা গিগ আছে, $10, $20, $50 এরকম এক্সট্রা আছে, ঠিক আছে? আমার কাছে টিউটোরিয়াল দেখাই দিবে, তারপরেও টিউটোরিয়াল সাথে বেটার না বারবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ফাইবারের জন্য আসলে আমার কাছেও পুরাতন, আমি ফাইবারের রিসেন্ট কোনো টিউটোরিয়াল আমার কাছে এই মুহূর্তে নাই, যদি চোখে পড়ে তাহলে আমি দিব। মিনিমাম $5, এখানে $100 কাজ আপনি করতে পারবেন, এক্সট্রা গিগ আছে, ঠিক আছে? এটার জন্য প্রোফাইলটা আপনি একটু লেভেলটা বাড়াতে হবে। হ্যাঁ, আমি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মাধ্যমে ডাইরেক্ট মানে উঠিয়েছি। হ্যাঁ, ডাচ বাংলা দিয়েও করা যায়, ইসলামী ব্যাংক দিয়ে আমি স্ট্যান্ডার্ড চার্টার দিয়ে উঠাইছি, মানে আমি ওইটার অভিজ্ঞতাটা আছে। ডাচ বাংলা দিয়েও মনে হয় করা যায়, ডাচ বাংলা দিয়ে আমি করিনি, আমার অ্যাকাউন্ট নাই ডাচ বাংলায়। আর অ্যাকাউন্ট থাকা লাগে না তো, জাস্ট কার্ড ভরলেই হয়। স্ট্যান্ডার্ডেও তো আমার অ্যাকাউন্ট নেই, স্ট্যান্ডার্ডে এটিএম এ গিয়ে নিয়ে আসছি, অ্যাকাউন্ট থাকা লাগে না, কারণ ফাইবার তো রেভিনিউ কার্ডটাই পাঠিয়ে দিচ্ছে, তাই না? কার্ডের মাধ্যমে হচ্ছে। ওকে, এবার আমাদের আরো কিছু কথাবার্তা বলতে হবে, শোনেন। এবার যেটা করতে হবে আমাদেরকে, আমরা হালকা পাতলা অ্যানালাইসিস দেখলাম, এবার আসলে একটা বিষয়, সেটা হচ্ছে যে আমরা যে কম্পিটিটর আছে, আমার যারা কম্পিটিটর, তাদের কিছু বিষয় আমাদের জানতে হবে। সেটা কি? সেটা হচ্ছে যে আমার যে কম্পিটিটর, সে তো অনেক জায়গায় ব্যাকলিংক ক্রিয়েট করেছে না? তো আমরা আমাদের কম্পিটিটরের সাইটে যাব। আমাদের কম্পিটিটরের লিংকটা যেন কি ছিল,
আমরা ম্যাজেস্টিক এসইওতে যাব। ম্যাজেস্টিক এসইওতে যাওয়ার পরে আমরা এই লিংকটা দিব। তো লিংকটা দেওয়ার পর যেটা আমাকে করতে হবে, এখানে দেখতে পাবেন যে ট্রাস্ট ফ্লো এবং সাইটেশন ফ্লো। না না, এটা লিংক দেওয়া আছে, গ্রুপে লিংক দেওয়া আছে। কিভাবে বুঝবো যে আমার যিনি কম্পিটিটর, হ্যাঁ আমার যিনি কম্পিটিটর তার যে অফ পেজ করেছে, সে যে ব্যাকলিংক করেছে সেটা কতটা সঠিক? যদিও সে আমার কোথায় আছে, সে আমার টপ 3 নম্বরে আছে না? 3 নম্বরে আছে বলেই যে সে যে একেবারে সব দিক দিয়ে সঠিক তা না। তো আমি তার লিংকটা কি করলাম, এই majestic.com এ এসে লিংকটা দিলাম। দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে সাইটেশন ফ্লো এবং ট্রাস্ট ফ্লো। এখন আমরা কিভাবে নিশ্চিত হব যে সে যে আজকে 3 নম্বর পজিশনে আছে, সে যে 2 মাস পরেও 3 নম্বর পজিশনে থাকতে পারবে, এটা কি গ্যারান্টি? তাই না? সে তো পেনাল্টি খেতে পারে। মানে আমি তাকে যদি ফলো করতে যাই, সে যদি কোনো ব্ল্যাক টেকনিক ইউজ করে থাকে, তাহলে তো তার মতো অবস্থা আমারও হবে, তাই না? সেও যেমন হিট খাবে, আমিও হিট খেয়ে যাবো। আমার তো বুঝতে হবে অ্যাকচুয়ালি আমার পটেনশিয়াল কম্পিটিটর কি, নাকি? এটা বোঝার জন্য, অর্থাৎ একটা ওয়েবসাইট পেনাল্টি খাওয়ার চান্স আছে কিনা, পেনাল্টি বলতে আর কি তার অবস্থান পিছিয়ে চলে যাওয়ার সম্ভাবনা আছে কিনা, এটা বোঝার একটা ওয়ে হচ্ছে, সেটা হচ্ছে এই ম্যাজেস্টিক এসইওতে ট্রাস্ট ফ্লো এন্ড সাইটেশন ফ্লো জানার মাধ্যমে। সেটা কি? তো সাইটেশন ফ্লো হচ্ছে তার মানে টোটাল ব্যাকলিংক, তার লিংকটা অন্যান্য যে সকল সাইটগুলিতে দিয়েছে সেটার কার্যক্রম, আর ট্রাস্ট ফ্লো হচ্ছে তার যে এই যে কাজগুলো লিংকিং করেছে তার কোয়ালিটির ব্যাপারটা। তো আমার কাজ হচ্ছে যে আমার সাইটেশন ফ্লোর কমপক্ষে অর্ধেক, অর্থাৎ এটা 22, এটা যদি 11-র কম হইতো তাহলে আমি ধরে নিতে পারতাম যে এই সাইটটা হয়তো একটা পেনাল্টি খাওয়ার চান্স আছে। ঠিক আছে? তাহলে আর যদি দেখি যে না, তার ট্রাস্ট ফ্লো তার সাইটেশন ফ্লো খুব কাছাকাছি বা ভালো, তাহলে আমি বুঝতে পারি যে না, এই সাইটটার অন্তত এই তার অফ পেজ ব্যাকলিংকটা স্ট্রেংথ খুব ভালো, তার মানে তাকে আমি ফলো করতে পারি। ঠিক আছে? তাহলে সোজা কথা, আপনাকে জানতে হবে একটা ওয়েবসাইটের ট্রাস্ট রেশিও কত। ট্রাস্ট রেশিও মিনিমাম 0.5 হইতে হবে। 0.5 এর যত বেশি হবে তত ভালো। অর্থাৎ আপনি কি করবেন, আপনি ট্রাস্ট ফ্লোকে সাইটেশন ফ্লো দিয়ে ভাগ করবেন। ওকে, ট্রাস্ট রেশিও ইকুয়াল টু ট্রাস্ট ফ্লো ডিভাইডেড বাই সাইটেশন ফ্লো। ঠিক আছে? তার মানে 15কে আপনি কত দিয়ে ভাগ করবেন? 22 দিয়ে ভাগ করবেন। 22 দিয়ে ভাগ করার পরে কিছু একটা বের হবে, দেখি তো কত হয়। 15 ভাগ 22, 0.68। ঠিক আছে? তো এটা 0.50 আর কি, 0.50 চেয়ে যত বেশি হবে সেটা তত ভালো হবে। যদি এটা 1 হয় তার অনেক ভালো, 1 এর চেয়ে বেশি হয়তো তো অনেক ভালো। অর্থাৎ এটা 22, এটা যদি 23 হয়ে যেত, এই ট্রাস্ট ফ্লোটা 23 হতো, তার মানে এক্সিলেন্ট, এদের ব্যাকলিংক, এদের অফ পেজ খুবই স্ট্রং। যাই হোক, তো এখান থেকে বোঝা যাচ্ছে যে এই সাইটটার ব্যাকলিংকটা মোটামুটি স্ট্রং। ওকে, তার মানে আমরা যদি কেউ আপনাকে প্রশ্ন করে কিভাবে বুঝবো যে একটা ওয়েবসাইট পেনাল্টি খাওয়ার চান্স আছে, তাহলে কিভাবে তাকে উত্তরটা দিবেন যে তার ট্রাস্ট রেশিও কত, তার ট্রাস্ট রেশিও কত সেটা ক্যালকুলেশন করার মাধ্যমে। হ্যাঁ, ট্রাস্ট আপনার বেশিও হতে পারে, 22-এর চেয়ে বেশিও হতে পারবে, মানে অর্থাৎ সাইটেশন ফ্লোর চেয়ে বেশিও হতে পারবে। সাইটেশন ফ্লোর চেয়ে বেশি হওয়া মানে সেটা চমৎকার একটা তার অফ পেজের প্যাটার্ন সেই রকম লেভেলের। ঠিক আছে? কোনটা? ব্যাকলিংক। হ্যাঁ, ব্যাকলিংক বাড়লে তার সাইটেশন ফ্লোটাও বাড়বে, দেখা যাবে যে এটা 25, 30, 50 এরকম হবে। তা আমার রেশিওটা আমার খেয়াল করতে হবে, এটা 12 কমুক যাই হোক, আমার কাজ হচ্ছে রেশিওটা কত, মিনিমাম 0.5 কিনা সেটা হচ্ছে বিষয়। ঠিক আছে? অর্থাৎ 22-এর অর্ধেক কত, 11, ট্রাস্ট ফ্লোটা সাইটেশন ফ্লোর অর্ধেকের চেয়ে বেশি আছে কিনা নাই। হ্যাঁ, তো এটা তো অর্ধেকের বেশি আছে, 0.68, তার মানে মোটামুটি ভালো। এটা আপনি কি ক্লিয়ার? সবাই ক্লিয়ার জায়গাটাতে? হ্যাঁ, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জায়গা, তো এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে যদি এটা যদি এমন হইতো 11-র কম হইতো, তাহলে কি আপনি ওই ওয়েবসাইটটাকে ফলো করতেন? তার সেই যেখানে যেখানে ব্যাকলিংক করেছে সেখানে আপনার তার ব্যাকলিংক প্রোফাইল ভালো না, কাজেই তাকে ফলো করাটা উচিত হবে না। ঠিক আছে? আচ্ছা,
জি তাহলে স্যার রিপোর্টিং বলুন, কে জানি কি বলতে। রাষ্ট্র দেশ মানে 22 এর উপরে। হ্যাঁ, তার মানে এটা খুব ভালো। হ্যাঁ, তা তো 1 এর বেশি হয়ে যাবে, কারণ আপনি 23 কে 22 দিয়ে ভাগ করলে কি 1 পয়েন্ট আসবে না? আমার তো 0.5 এর বেশি হলেই ভালো, আর 1 এর বেশি তাহলে 0.5 এর চেয়ে 1 আরো বেশি, অনেক বেশি না? তা তো অনেক ভালো। ঠিক আছে, আমার 0.5টা মিনিমাম আর কি। ওকে, যাদের 0.5 এর নিচে থাকে তাদেরগুলো আমরা রিপোর্টিং এ দিব না। না রিপোর্টিং না, মানে তাকে আমি ফলো করব না। সে যেখানে, আমরা তো এটাও আমরা এটাও বের করে ফেলতে পারবো যে এই পেজটা কোথায় কোথায় ব্যাকলিংক হয়েছে, সেই জায়গাগুলোও আমি খুঁজে বের করে ফেলতে পারবো। যদি এর এমন হয় যে ধরেন কথার কথা এটা 22, এটা ধরেন 20, কথার কথা, তার মানে এই সাইটটা মোটামুটি যথেষ্ট ভালো, তাই না? কারণ তখন তো এটা 22 আর ওটা 20 হলে আপনার পয়েন্ট আসবে প্রায় 0.8 এর উপরে মনে হয় হবে। তো 0.5 এর উপরে হলেই ভালো, তাহলে 0.8 তাহলে আরো ভালো। তখন আমি কি করব, তখন সে কোথায় কোথায় গিয়ে ব্যাকলিংক করেছে এই সোর্সটা আমি খুঁজে বের করব। এটা বের করার টুলস আছে, আপনাদের গ্রুপে দিয়েছি। সেই টুলস দিয়ে আমি খুঁজে খুঁজে বের করবো সে কোথায় কোথায় ব্যাকলিংক করেছে। আমিও সেখানে যাব, মানে অনেকটা এরকম যে এক লোক আলাউদ্দিনের চেরাগ পেয়েছে, এখন আমি তাকে ফলো করবো, সে যেখানে যেখানে যাবে আমি ওখানে যাব, আমি গেলে আমিও পাবো। ব্যাপারটা এরকম, ঠিক আছে? না, আপনি দিলেও আসবে। ঘটনা হচ্ছে, কারণ আপনি তো এই জন্য তো আপনি তার পিছন পিছন যাচ্ছেন। ঠিক আছে, মানে এখানে হাতের কোনো জাদু নাই, ওই প্রদীপেরই জাদু। ঠিক আছে, আর আমরা সেই প্রদীপটাই খুঁজে বের করছি। এবার আসুন, এখানে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে কি, দেখেন সে যে ব্যাকলিংক করেছে বিভিন্ন জায়গাতে, হ্যাঁ, সে ব্যাকলিংকের যে বিষয়টা সেটা হচ্ছে আপনার গিয়ে, আমরা জানি কোন শব্দকে সিলেক্ট করে যদি আমরা ব্যাকলিংক করি, মানে আমার সাইটটার লিংকটা যদি দিয়ে আসি, কোন একটা শব্দকে টার্গেট করে লিংক করে আসি, একটা শব্দকে ফোকাস করে, তাহলে ওটা কি একটা ব্যাকলিংক, এবং ওই শব্দটাকে বলে অ্যাঙ্কর। কোন একটা শব্দ ধরেন লাস্ট 90, এই শব্দটাকে উপর যদি ক্লিক করি একটা লিংকে চলে যাবে, কোথায় যেন লাস্ট 90, হ্যাঁ, এই সব লাস্ট 90 শব্দটার উপরে যদি আমি ক্লিক করি, এটা অন্য একটা লিংকে আমাকে নিয়ে যাবে। কেন নিয়ে যাবে? কারণ লাস্ট 90 এই শব্দটাকে ক্লিকেবল করা হয়েছে। তার মানে কোন শব্দকে যদি আমি ক্লিকেবল করি, ওই শব্দটাকে বলে অ্যাঙ্কর টেক্সট। ঠিক আছে, যে শব্দটাকে আমরা লিংকিং করি, ক্লিকেবল করি, ওই শব্দটাকে কি বলে? অ্যাঙ্কর টেক্সট। তার মানে এখানে এই লাস্ট 90টা হচ্ছে একটা অ্যাঙ্কর টেক্সট। এখানে ব্যাকলিংক শব্দটা এটা একটা অ্যাঙ্কর টেক্সট। এখানে রিপোর্ট শব্দটা একটা অ্যাঙ্কর টেক্সট, কারণ রিপোর্ট শব্দে ক্লিক করলে একটা লিংকে নিয়ে যাবে, হাইপারলিংক করতেছে, লিংকিং করছে। তো এই অ্যাঙ্কর টেক্সটের ব্যাপারটা হচ্ছে, ধরেন আপনার সাইটটা ডায়াবেটিস ডায়েট, এখন আপনি রিলেটেড আরো অনেক সাইট, ভালো ভালো সাইট গুলিতেও যাবেন, সেখানে কমেন্ট করবেন এবং সেখানে লিখবেন যে ডায়াবেটিস ডায়েট, there have lots of rules for diabetes diet, you can walk, you can sleep better, something else, এভাবে লিখলেন। লেখার পরে ডায়াবেটিস ডায়েট এই শব্দটার উপরে আপনার সাইটের লিংকটা অ্যাঙ্কর করে আসলেন, হাইপার লিংক করলেন আর কি, যেমন লাস্ট 90 যেরকম করেছে এরকম। আপনিও ডায়াবেটিস ডায়েট কথাটার উপরে কি করলেন? লিংক করলেন, কাকে? আপনার সাইটটাকে লিংক করে রেখে আসলেন। একজন হ্যাঁ কমেন্টে বা অন্য কোনো জায়গায়, আমি কমেন্টে ধরে নিচ্ছি। তখন ওই ভিজিটর যখন আসছে, আসার পরে ডায়াবেটিস ডায়েট, ওই সাইটটাও ডায়াবেটিস, ওই পেজটাও, তাহলে সে কি করবে? আপনার ডায়াবেটিস ডায়েটে যেহেতু একটা লিংক করা আছে, ওখানে ক্লিক করবে না, আপনার সাইটে আসবে। ওকে, ঠিক আছে। কিন্তু গুগল যেটা করবে, গুগল দেখবে কি যে আপনি ব্যাকলিংক তো করে এসেছেন, একটা রিলিভেন্ট জায়গায় করে এসেছেন, সব ঠিক আছে, একটা ভালো সাইটে লিংক করে এসেছেন, দোষের কিছু নাই। লিংক করতে হবে রিলিভেন্ট সাইটে, মানে আমার সাইটের সাথে তার সাইটের বিষয়বস্তু এক রাখতে হবে, এবং তার সাইটটা আমার সাইটের চেয়ে আরো বেশি ভালো হতে হবে। আর সেটা কিভাবে বুঝবো তার সাইটটা বেশি ভালো? নিশ্চয়ই তার পেজ অথরিটি ভালো থাকবে, তার পেজের বয়স বেশি থাকবে, তার পেজের কোয়ালিটি কন্টেন্ট থাকবে, তার পেজের তার ট্রাস্ট রেশিও ভালো থাকবে, তাই না? আমরা তো জানি এইসব বিষয়গুলো থাকলে ওই সাইটটা ভালো। এখন ওই সাইটে, ভালো একটা সাইটে আমি যদি বারবার আমার র্যাঙ্কিং কিওয়ার্ড, যদি আমি আমার র্যাঙ্কিং কিওয়ার্ডকে অ্যাঙ্কর করে ব্যাকলিংক করি, তাহলে আমি একটা পেনাল্টি খেয়ে যাব। আমি আবার বলতেছি, র্যাঙ্কিং মাদার কিওয়ার্ড বলতে তো মূল সাইটের যে কিওয়ার্ডটা মাদার কিওয়ার্ড নয়,
এখন ধরেন ডায়াবেটিস ডায়েট মিল প্ল্যান, এটা ধরেন আমার একটা আর্টিকেল এবং এটা আমার একটা চাইল্ড কিওয়ার্ড। হ্যাঁ, এটা একটা আমার একটা চাইল্ড কিওয়ার্ড। এখন ডায়াবেটিস ডায়েট মিল প্ল্যান, এটাই তো আমার ওই পেজের জন্য র্যাঙ্কিং কিওয়ার্ড নাকি, তাই না? এখন এই শব্দটাই যদি আমি সব জায়গাতে গিয়ে অ্যাঙ্কর টেক্সট হিসেবে লিঙ্কিং করে আসি, তাহলে গুগল দেখবে কি ব্যাপার, ও বারবার যে কিওয়ার্ডে র্যাঙ্ক করতে চাচ্ছে সেই কিওয়ার্ডটাই সব জায়গায় সে ব্যবহার করতেছে। তার মানে সে ওভার অপটিমাইজড করে ফেলতেছে, তার লিঙ্ক প্রোফাইলটাকে একটা নির্দিষ্ট শব্দেই সব জায়গায় দিতে চাচ্ছি, আর গুগল বাড়াবাড়ি পছন্দ করে না। এই জন্য যেটা হচ্ছে যে আপনি অফ পেজ মার্কেটিং লিঙ্কিং করে আসছেন ঠিকই, কিন্তু কি করছেন, বারবার এমফাসিস করতেছেন আপনার যে কিওয়ার্ডে আপনি র্যাঙ্ক করতে চাচ্ছিলেন ওই পেজটা, সেই কিওয়ার্ডটা সব জায়গায় শুধু দিয়ে আসছেন। তাইলে এটা গুগল পছন্দ করবে না, এবং এটার কারণেই অনেক পেনাল্টি খেয়েছে। হ্যাঁ, এটার জন্য যেটা আপনাকে করতে হবে, যে পেজটা আপনি লিঙ্কিং করে আসবেন, সেই পেজটা, আমি আবারও বলছি বোঝার সুবিধার্থে, যে পেজটা লিঙ্কটা আপনি লিঙ্ক করে আসবেন সেই পেজ নিশ্চয়ই একটা কিওয়ার্ডের আন্ডারে থাকবে, এবং সেই পেজের জন্যই র্যাঙ্কিং কিওয়ার্ড হবে ওইটা, তাই না? এক্সাক্ট ম্যাচ ওই কিওয়ার্ডটা সব জায়গায় ইউজ করব না, লিঙ্কিং ওই পেজটা লিঙ্কিং করার ক্ষেত্রে বারবার এক্সাক্ট ওটা ইউজ করবেন না। ওকে, ধরেন কথার কথা ডায়াবেটিস ডায়েট মিল প্ল্যান, এই আর্টিকেলটার মূল কিওয়ার্ড হচ্ছে ডায়াবেটিস ডায়েট মিল প্ল্যান, এবং আপনি রিলেটেড ধরেন 10টা সাইটে কমেন্টে আপনার এই আর্টিকেলটা লিঙ্কিং করে আসছেন। এখন 10টা সাইটের মধ্যে 10টা সাইটেই ডায়াবেটিস ডায়েট মিল প্ল্যান এই কথাটা এক্সাক্ট এটা এখানে দিবেন না। ধরেন 10টার মধ্যে আপনি 4টাতে দিলেন ডায়াবেটিস ডায়েট মিল প্ল্যান এক্সাক্ট, এবং সেই শব্দের মধ্যে আপনার এই কন্টেন্টটা লিঙ্কিং করছেন, আর বাদ বাকি 6টার মধ্যে আপনি একটু চেঞ্জ আনবেন, একটু ভিন্ন ভেরিয়েশন আনবেন। হ্যাঁ, যেমন ধরেন ডায়াবেটিস ডায়েট মিল প্ল্যান, ধরেন আমি এখানে লিখি ডায়াবেটিস ডায়েট মিল প্ল্যান লিখলাম, এবার নিচে আসেন, যেমন ধরেন ডায়াবেটিস ডায়েট মেনু। এখন মেনু দ্বারা কি মিল প্ল্যান বোঝায় না? মেনু বলতে কি, ওই যে আমরা রেস্টুরেন্টে যে যাই মেনু দেখায় না, তো ওটাও তো একটা মিল আইডিয়াস এর মধ্যেই পড়ে, কি খাবো, তাই না? এই ভেরিয়েশনটা আনতে হবে। তাহলে এই আইডিয়াটা কোথা থেকে নিতে পারি? আপনি এখানে আপনার কিওয়ার্ডটা লিখলেন এবং নিচে এই সাজেশনটা নিলেন, তো গুগল তো বুঝে যে ডায়াবেটিস ডায়েট মেনু মানে ডায়াবেটিস ডায়েট মিল প্ল্যান, তাই না? তো আপনি এইভাবে কি করবেন, জায়গায় জায়গায় যে অ্যাঙ্কর করে আসবেন, লিঙ্ক করে আসবেন আপনার পেজটাকে, সেই অ্যাঙ্কর শব্দটা আপনি মানে ভেরিয়েশন আনতে হবে। যদি সব জায়গায় ওই জিনিসটা রাখেন তাহলে কিন্তু আপনি পেনাল্টি খাওয়ার একটা সমূহ সম্ভাবনা আপনার থাকবে। বুঝাইতে পারছি বিষয়টা? এবার চলুন আমরা দেখি যে আমার এই কম্পিটিটর সে কি এই কাজটা করতে পেরেছে কি পারে নাই। দেখুন তার ওয়েবসাইটের এখানে একটা পার্সেন্টেজ দেখাচ্ছে 23%, 17%, 9 বিভিন্ন পার্সেন্ট দেখাচ্ছে। যদি ধরেন কোনোটার পার্সেন্টেজ এরকম হইতো যে 40% বা 50%, তাহলে বুঝাই যেত যে সে একটা নির্দিষ্ট শব্দকে অনেক বেশি সংখ্যক বার অ্যাঙ্কর করেছে। তো আমার যে কম্পিটিটরদের দেখবো যে এরকম কম আছে, অর্থাৎ 23, 17, 9, 8, 10, তার মানে কি সে ভেরিয়েশন এনেছে। আর যাদের এরকম থাকবে যে একটাই 60%, তার মানে তার ব্যাকলিঙ্ক প্রোফাইল ভালো না, তার মধ্যে ভেরিয়েশন নাই। আর যার মধ্যে ভেরিয়েশন নাই, বৈচিত্র্য নাই, স্বাভাবিকভাবেই তাকে মানুষ খুব একটা তার ভালো লাগবে না, এটাই স্বাভাবিক, তাই না? এমনটাই অনেক ক্ষেত্রে হয়। তো এর দেখেন সে কোথাও লিখেছে প্রিভেনশন 5 সামথিং কি লিখেছে এই কন্টেন্টটার জন্য, শুধু এই কন্টেন্টটার জন্য অ্যাঙ্কর টেক্সট হিসেবে ব্যবহার করেছে। কোথাও লিখেছে আউটস্মার্ট ডায়াবেটিস সামথিং, দেখেন এই কন্টেন্টটাই লিঙ্ক করে আসছে, কিন্তু কোথাও এই কথা লিখেছে, কোথাও আউটস্মার্ট ডায়াবেটিস লিখেছে, শুধু ডায়াবেটিস লিখেছে, কোথাও ডাইরেক্ট এই লিঙ্কটা দিয়ে দিয়েছে, কোথাও মানে দেখেন ভিন্নতা আছে না, তার সবগুলিতে আলাদা আলাদা ভিন্নতা আছে। তো সে চাইলে তো সব জায়গায় শুধু এটাই লিখতে পারতো যে ডায়াবেটিস ডায়েট মিল প্ল্যান, ডায়াবেটিস ডায়েট মিল প্ল্যান, সে কিন্তু তা করে নাই। তার মানে কি, সে তার এখানে ভেরিয়েশন আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 রকমের ভেরিয়েশন তার আছে। এখন আপনি একটা প্ল্যান করেন যে আমি এই আর্টিকেলটা টোটাল 100টা ব্যাকলিঙ্ক করবো কথার কথা আগামী 3 মাসে। এটা একটা প্ল্যান করতে হবে আপনাকে, যে আমার কম্পিটিটরের যেহেতু 300টা লিঙ্ক আছে, আমিও 300টা করবো। এখন 300টা কি একদিনে করে দিবেন? একদিনে করলে তাহলে তো আবার আরেক প্যানেল দেখাবেন, কারণ গুগল তো অ্যাক্সেস পছন্দ করে না, স্লো মোশনে কাজ করতে হবে, ধীরে সুস্থে, ঠিক আছে? ক্রেজি হয়ে গেলে হবে না।
না এটা আমরা এক্সাক্ট গুগল কিন্তু এটা বলে না একদিনে কয়টা, ধরে নেই আমরা 5-7টা করলাম, এইভাবে একদিনে এরকম 100টা করে ফেলবো এরকম না, 5-7টা করলাম। আর প্রতিদিন আসলে করা যাবেও না, প্রতিদিন আমরা একটা কাজ প্রতিদিন করতে পারি না। এখানে বসে থাকলে যখন ক্লাস করি তখন মনে হয় একদিনে করে ফেলবো একেবারে 20টা, কিন্তু বাস্তবে আসলে হয়ে উঠবে না। দেখা যাবে আপনি নিজেই 2-3 দিন ব্যস্ত থাকবেন, ঠিক আছে? তো যাই হোক, আপনি ধরেন 5-7টা করে করতে পারেন হয়তোবা। তো যেটা করতে হবে, মূল মেসেজটা দিতে চাচ্ছি এই যে আপনার কম্পিটিটরের লিঙ্কিং প্রোফাইলটা আপনাকে বুঝতে হবে, ঠিক আছে? দেখেন সে কি করেছে, 23% একটা ব্যাকলিঙ্ক অ্যাঙ্কর ইউজ করেছে। কি অ্যাঙ্কর ছিল তার অ্যাঙ্করটা ছিল প্রিভেনশন 5 উইক ডায়াবেটিস ডায়েট মিল প্ল্যান। তাহলে একটা কাজ করেন, যেহেতু সে এই অ্যাঙ্কর টেক্সটটাতে খুব বেশি প্রাধান্য দিয়েছে, তার মানে এই অ্যাঙ্কর টেক্সটটা বেশি সঠিক, তাহলে আপনিও এই অ্যাঙ্কর টেক্সটটা ইউজ করেন, খালি প্রিভেনশনটা বাদ দেন, কারণ প্রিভেনশন তো তার সাইট, এই জন্য বাদ দেন, ঠিক আছে? আর একটা ইম্পর্টেন্ট কথা আছে, সেটা হচ্ছে অ্যাঙ্কর টেক্সট আপনারা স্পেসিফিক ছোট্ট শব্দকে অ্যাঙ্কর করতে যাবেন না, বড় শব্দকে করবেন। এটা একটা উদাহরণ দিই। ধরেন আপনি একটা লিফটে উঠলেন এবং লিফটটা ছিঁড়ে নিচে পড়ে গেল। এখন আপনার কি করা উচিত? আপনি নিশ্চয়ই দাঁড়িয়ে থাকলে কি হবে, পুরো শরীরের ওজন চাপ পড়বে আপনার পায়ে, এতে আপনি আহত হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু যদি আপনি শুয়ে পড়েন তাহলে কি হবে, আপনার শরীরের চাপ এটা সামঞ্জস্য আসবে, অর্থাৎ নির্দিষ্ট একটা জায়গায় আপনি বেশি আহত মানে ব্যথা পাবেন না। হ্যাঁ, তো আপনি যদি একটা নির্দিষ্ট শব্দ ধরেন শুধু ডায়াবেটিস, তাহলে পুরোটার প্রেসার পড়বে কোথায়, শুধু ওই শব্দটা ডায়াবেটিসে। আর যদি আপনি একটা ডেসক্রিপটিভ শব্দকে অ্যাঙ্কর করেন, তাহলে পুরোটার প্রেসার করবে কি, ডায়াবেটিসের উপর, ডায়েটের উপর, মিলের উপর, প্ল্যানের উপর। ইয়েস, তাহলে হাত পা ভাঙবে না, ঠিক আছে? এই জন্য আপনারা যেটা করবেন, ভ্যারিয়েশন তো আনবেনই, পাশাপাশি আপনার অ্যাঙ্কর টেক্সটটাকে 1-2 শব্দে না রেখে সেটাকে আরেকটু ডেসক্রিপটিভ করবেন। তাইলে হবে কি, চাপ যদি পড়েও মানে পুরোটার মধ্যে পড়বে তো ভাঙবে না। জি, লং টেইলে কিওয়ার্ডের সুবিধাটাও পাওয়া যাবে এবং আপনি রিস্ক ফ্যাক্টর থেকেও বেঁচে যাবেন, ঠিক আছে? এই ব্যাপারগুলি কিন্তু আমাদের অনেকেই এসইওর ক্ষেত্রে জানে না এবং ভুলগুলি করে এবং পেনাল্টি হয়। আপনার কাছে মনে হচ্ছে এটা জানে না কেন, এখন জানে না যে কেন, ধরেন আপনারা এখানে না আসলে হয়তো আপনারাও পরে জানতেন, এটাই স্বাভাবিক হতে পারে। তো যাই হোক, আশা করি এখন জানেন, যেহেতু এখন আর এই ভুল করা যাবে না কিন্তু, ঠিক আছে? তাহলে মূল মেসেজটা আমি কি দিতে চেয়েছিলাম, আমি আবারও বলছি যে আমার যে কম্পিটিটর আছে তাদের এই লিঙ্কিং প্রোফাইল প্যাটার্নটা দেখতে হবে কত রকম ভ্যারিয়েশন আছে, ঠিক আছে? যাদের ভ্যারিয়েশন কম থাকবে বা কোনো একটা নির্দিষ্ট একটা ক্যাটাগরির পার্সেন্টেজ অনেক বেশি হবে, 60%, 50%, তাহলে আমি ওই জায়গা থেকে একটু দূরে থাকবো, বা আমি 50% ইউজ করবো না, সে করেছে তাতে আমার কি, করবো না। তবে মজার ব্যাপার হচ্ছে যে যখন আমার ট্রাস্ট রেশিও ভালো হবে, স্বাভাবিকভাবেই এই ভ্যারিয়েশনের উপর ডিপেন্ড করে আমার ট্রাস্ট রেশিওটা আসলে ভালো হবে, তো কাজে আমি একটু নিশ্চিন্ত থাকতে পারি। ওর কম না তো, ওর তো ভালোই, দেখেন 0.68, যে যা কিনা 0.5 এর চেয়ে অনেক বেশি, প্রায় 20-এর কাছাকাছি বেশি, তাই না? তারটা কিন্তু খুব খারাপ না, তাই না? আমরা তো আগেই বলেছিলাম, তো তার তো খুব বেশি খারাপ না। হ্যাঁ, এটা করতে পারে, যেটা সে হয়তোবা ধরেন কথার কথা কোনোটা এটা 6% আছে, এটাকে হয়তোবা সে একটু বাড়াইতে পারে কথার কথা। হ্যাঁ, মানে কোনোটা আছে যেটা একদম কম হয়ে গেছে, যেটার কারণে সে হয়তোবা এখানে তার ট্রাস্ট রেশিও 0.68 আছে, সেটা যদি আরেকটু বেশি হতো তাহলে হয়তোবা তার ট্রাস্ট রেশিও 8 চলে যেত, হতে পারতো না? এই হচ্ছে ব্যাপারটা। ওকে, তাহলে আশা করি আপনারা এখন খুব সহজেই বলতে পারবেন যে একটা সাইট সে পেনাল্টি খাওয়ার চান্স আছে কি নাই, এবং তার লিঙ্কিং প্রোফাইল কতটা অ্যাকুরেট, কতটা সঠিক। ওকে, আমি কি বুঝাইতে পারছি সবাইকে এটার বিষয়টা? আচ্ছা, না বুঝলেও ভিডিও আছে। ওকে, ফাইন। তার লিঙ্ক গুলো না, তার লিঙ্ক তো হ্যাঁ, ধরেন আপনার বায়ার, হ্যাঁ উনি একটা ভালো প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে আমার বায়ার ধরেন কোথাও লিঙ্ক করে ফেলেছে, এখন কি করব? হ্যাঁ, এখন কি করব? এখন তো উপায় নাই। এখন একটা কাজ করা যায়, সেটার জন্য একটা চমৎকার পদ্ধতি আছে। ধরেন বায়ার করে, ধরেন একটা মজার টেকনিক বলি, সেটা হচ্ছে কি, খেয়াল করেন এইদিকে একটু প্লিজ, একটা মজার টেকনিক বলি, সেটা হচ্ছে কি, ধরেন এই বায়ার আমার কম্পিটিটর না, ওর ব্যাকলিঙ্ক প্রোফাইল তো সব ঠিকঠাকই আছে, কারণ আমি গিয়ে করলাম কি,
ওরে চিন্তা করলাম ওরে একটা দেই, একটা সাইজ করি ওরে, ঠিক আছে? সাইজটা কিভাবে করবো ওরে, আমি ওর হয়ে কি করব, জায়গা জায়গায় লিঙ্ক করা শুরু করব, মানে ওর উপকার করতেছি, কিন্তু উপকার এমন ভাবে করতেছি যে এটা অপকারে পরিণত হয়। আমি করব কি, ইচ্ছা করে জায়গায় জায়গায় ডায়েট মিল প্ল্যান লিখে মানে এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড দিয়ে ভরে ফেলবো, 100টা ব্যাকলিঙ্ক করে ফেলবো ওর জন্য হয়ে, ঠিক আছে? গুগল যখন আসবে, গুগল তো আর বুঝবে না ও করতেছে নাকি আমি করতেছি, কে করতেছে। গুগল তো বুঝবে যে ওরটা ওই করতেছে, তাই না? যার কাজ তো সেই করবে নাকি, যার খাবার তো সেই খাবে। এখন আমি কি করব, ডায়াবেটিস ডায়েট মিল প্ল্যান এক্সাক্ট এই কিওয়ার্ডটা নিয়েই আমি ধরেন 50 জায়গায় ব্যাকলিঙ্ক করে আসলাম এবং সব জায়গায় শুধু লিখে রাখছি ডায়াবেটিস ডায়েট মিল প্ল্যান। ওকে, তাহলে তখন কি হবে, আর এই পার্সেন্টেজটা কোনো একটা, তখন কি 23% থাকবে, তখন ওটা 50-এ চলে যাবে। তখন গুগল তো দেখবে কি ব্যাপার, এটা তো 50, যাও ওরে দাও একটা হিট খাও, ঠিক আছে? হ্যাঁ, এরকম হইতে পারে না? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, ঠিক আছে আমি না হয় এটা বাড়াই দিলাম, তাহলে ওর প্রতিকার কি? দোষটা তো করে নাই, তাই না? নিশ্চয়ই প্রতিকার আছে। ঠিক একইভাবে এমনও তো হইতে পারে আপনার বায়ার যিনি, তিনি হয়তো বা ভুলে কিছু করেছেন আর কিছু উনি করেন নাই, অটোমেটিক্যালি হয়ে গেছে। বিভিন্ন ধরনের স্ক্র্যাপার আছে, আপনাদের ওয়েবমাস্টার টুলে আমি দেখাবো, বিভিন্ন ধরনের স্ক্র্যাপার আছে, বিভিন্ন ধরনের সার্চ ইঞ্জিন আছে যে আপনি টেরও পাবেন না, কিন্তু আপনার ব্যাকলিঙ্ক ওরা করে ফেলবেন। এরকম 100, 200, 300, 1000 ব্যাকলিঙ্ক হয়ে যাবে, আপনি জানেনও না আপনার সাইটে হয়ে গেছে, এরকম হয়। কিন্তু এখন আপনার কি করতে হবে আজিম ভাই, খেয়াল রাখুন, ইম্পর্টেন্ট কথা হচ্ছে, আপনি জানেনও না যে আপনার সাইটের ব্যাকলিঙ্ক অটোমেটিক্যালি জেনারেট হয়ে গেছে। এখন এটার সমাধান কি? বা ধরেন আপনার কোনো কম্পিটিটরই আপনার হয়ে কি করলো, এক্সাক্ট ম্যাচ অ্যাঙ্কর টেক্সট দিয়ে জায়গা ইচ্ছা মতো ব্যাকলিঙ্ক করে রাখছে, ঠিক আছে? এখন এটার সমাধান কি তাহলে? বা ধরেন এই কম্পিটিটরই আমি ইচ্ছা করে রাগ হয়ে চিন্তা করলাম, দাঁড়াও তুমি 3-এ আসো, তোমার নিব আমি 10-এ নিয়ে নিব, আমিও ইচ্ছা করে এর হয়ে কি করলাম, জায়গায় জায়গায় এক্সাক্ট ম্যাচ অ্যাঙ্কর কিওয়ার্ড দিয়ে ব্যাকলিঙ্ক করছি। এখন তাহলে উনার সমাধান কি, তাই না? উনি তো অপরাধ করেন নাই, তাহলে তখন উনি নিশ্চয়ই একজন এক্সপার্টকে, উনি কাজ না জানলে একজন এক্সপার্টকে হায়ার করবেন যে আমার সাইটটা এরকম ড্রপ হয়ে গেছে, 3-এ ছিল, এটা তো 10-এ চলে গেছে। এখন উনি যদি আমাকে হায়ার করে, কথার কথা, তাহলে আমি বলবো নাকি ঠিক আছে আপনি এই কাজটা আমি করে দিতে পারবো। টাইটেলটা চেঞ্জ করে দিলেই তো ভালো থাকে। আমি তো ক্লাস শেষ করার জন্য বলতে চাই না, আমি স্যারকে পাইলে সাথে স্যারের সাথে আমরা সারাদিন ক্লাস করতে পারবো। এক্সকিউজ মি, ওই স্যারের জন্য যদি ক্লাস মাঝখানে চা বানানো, থ্যাঙ্কস। হ্যাঁ, আমরা সবাই মিলে চালা তুলে নামসার একটা পিকনিক করে ফেলবো। স্যারের সাথে ক্লাস করতে কারো কোনো ক্লান্তি মনে হচ্ছে না, ক্লাসে আছি বা কই আছে, যেখানে ছিলাম। হ্যাঁ শোনেন, এখন ওই বায়ার যদি সমাধান চায়, তাহলে এটা সমাধানটা কিভাবে দিব? ওকে, একদম সহজ ব্যাপার, কোনো বিষয়ই না। আমি বলবো ঠিক আছে আপনি আপনার ওয়েবমাস্টার টুল কন্ট্রোলটা আমাকে দিন, যে ক্লাসটা আপনাদের হবে এই কয়েকদিন পরে হবে, তার ওয়েবমাস্টার টুলটা আমি নিব। নেবার পরে সেই ওয়েবমাস্টার টুলে আমি দেখব তার কতগুলো ব্যাকলিঙ্ক জেনারেট হয়ে গেছে, এটা সে করেছে বা কেউ তার জন্য করে দিয়েছে বা অটোমেটিক্যালি হয়ে গেছে, পুরো লিস্ট আমি পাবো। হ্যাঁ, এরপর আমি কি করব, ওখান থেকে যে ব্যাকলিঙ্ক গুলি ভালো সেটার একটা লিস্ট করব, আর যে ব্যাকলিঙ্ক গুলি এরকম এক্সাক্ট ম্যাচ অ্যাঙ্কর হয়ে গেছে বা কেউ করে ফেলছে বা অটোমেটিক্যালি হয়ে গেছে সেটার একটা লিস্ট করব। সেই লিস্টটা করে আমি গুগল ডিজ অ্যাভাউ নামে একটা টুল আছে, সেইখানে আমি লিস্টটা ধরাই দিব এবং গুগলকে বলে দিব যে গুগল দেখো এই লিঙ্ক আমার, আর বাদ বাকি জানি না কে করেছে, তুমি এগুলিকে বাদ দিয়ে দাও, তুমি তোমার ইন্ডেক্সে রেখো না এগুলিকে, বাস শেষ। এটা কি ধরা যায় স্যার যে কে করেছে? হ্যাঁ, একদম এক্সাক্ট, কোনো ফাঁকি ঝুঁকি নাই, একেবারে সব দেখা যাবে কোথায় কখন কোন দিন কিভাবে হয়েছে, ঠিক আছে? আমি গুগল ডিসেবল টুলকে আমি বলে দিব যে আমার এই লিঙ্কগুলি দরকার নাই, তখন গুগল কি করবে, ওই লিঙ্কগুলিকে সে কাউন্ট করবে না। ওকে, হ্যাঁ, এক্ষেত্রে গুগল একটু সময় নিবে, আপনি 1-2 মাস সময় নিবে, 1-2 মাস পরে আপনাকে আবার আপনার অবস্থানে ফিরিয়ে দিবে। আমি আর কি একদম মানে সবচেয়ে মিনিমামটাই বললাম, আরো বেশি লাগে আসলে, এত কম সময় না। যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে, এখন কথা হচ্ছে prevention.com একটা বড় সাইট, আমার মনে হয় না তাদের এরকম হাজার হাজার কন্টেন্টের মধ্যে 1-2টা কন্টেন্ট নিয়ে এত মাথা ব্যথা তাদের নাই, ঠিক আছে?
তো তাদের এত খেয়াল রাখারও সময় নাই যে এইটা নিয়ে কয়টা লিঙ্ক হইলো না হইলো। আমি সহজে তার ডাউনের নিচে নামাই দিলাম, আমি জায়গা মতো চলে গেলাম। কিন্তু পরে আমার কি হবে? আমি যেটা করলাম আমার কিছুই হবে না, আমার কিছু হ্যাঁ আমার কিছু হবে না, কারণ আমি যে করেছি এটার প্রমাণ কি? আমি যে বললাম স্যার দেখা যাবে, এটা তো আপনি করেছেন, দেখা যাবে না তো। অন্য একটা সাইটের মাধ্যমে আমি করে দিচ্ছি, আমি এই সাইটটার ব্যাকলিংক করলাম, এটা প্রমাণ কি যে এটা আমি করেছি? কেন পিসির আইপি অ্যাড্রেস বা হ্যাঁ থাকুক আইপি, তাতে কি হয়েছে? সে আপনাকে বলেছে ব্যাকলিংক করতে, আপনি করেছেন, হতে পারে না? ওকে, তার মানে আমরা কি করতে পারি, ক্ষেত্র বিশেষে আমি আমার বায়ারের একটু ক্ষতি করেও দিতে পারি। যদি আমরা করব না, এটা আমাদের একটা নৈতিকতার ব্যাপার স্যাপার আছে না, আমার তার এটা করার দরকার নেই, বরঞ্চ আমি আমার কাজ প্রপার কাজ করি। এটা একটা টেকনিকের একটা পার্ট হিসাবে আমি বললাম আর কি। হ্যাঁ করা যায়। আমি আমার 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 যে অফিসে আমি ছিলাম, আগের অফিসে, ওখানে আমার কিছু কিছু মাঝে মাঝে কাজ ছিল যে এরকম বড় বড় অথরিটি সাইটকে নিচে নামায় দেওয়া মাঝে মাঝে আমার কাজ ছিল, ঠিক আছে? তো এটা স্বার্থে করতেও হয় অনেক সময়, দেখা যায়, ঠিক আছে? আরো কিছু স্ট্র্যাটেজি আছে, যাই হোক আমরা ক্লাস অনুসারে সেগুলি নিয়ে আলোচনা করব। তো এবার বলুন, আপনারা কি এই অ্যাঙ্কর ভেরিয়েশন এবং এই ব্যাপারগুলো কি মোটামুটি ক্লিয়ার হয়েছেন? হ্যাঁ আচ্ছা, ভালোই ক্লিয়ার হলে আমিও খুব খুশি। এখন আমি আরো আলোচনা করতে চাচ্ছি। এখন কি আমরা দীর্ঘায়িত করব নাকি রেখে দিব? আপনার যদি সমস্যা না হয় দেখাইতে পারি। আমার সমস্যা কিছুটা আছে, তবে আমি চাচ্ছি না যে আরেকটা অতিরিক্ত ক্লাস এটা নিয়ে বাড়ুক, কারণ আমাদের একটা শিডিউল মতো যাচ্ছে ক্লাসগুলি। তাহলে স্যার শেষ করে দেব। যে কথাটা আছে এটা কমপ্লিট। স্যার কম্পিউটার ক্লাস তো আজকে শেষ না? হ্যাঁ, দুইটা ক্লাস। আচ্ছা, তাহলে আমরা আরেকটু আলোচনা করি যেন আজকের মধ্যে এটা শেষ হয়, তাহলে আমাদের সিলেবাসটা সিকোয়েন্স বজায় থাকবে। ওকে, এবার আসুন আমরা আরো কিছু বিষয় দেখি। সেটা হচ্ছে আমরা আপনাদেরকে একটা খুব ভালো চমৎকার একটা টুল এর সাথে পরিচয় করে দিব। সেটা হচ্ছে SEM Rush। SEM Rush, ওকে। তো SEM Rush এ আসলাম, যাবার পরে আমি আমার ওই কম্পিটিটর লিংক দিব। ধরুন আমি আমার কম্পিটিটর, আমি ধরে নিচ্ছি যে ওই সাইটটাই আমার কম্পিটিটর। আমি SEM Rush এ যাওয়ার পরে আমি ধরে নিচ্ছি আপাতত আমাদের সুবিধার্থে, ধরুন prevention.com আপনার কম্পিটিটর। এখন আমরা একেবারে তার গোপন জায়গাগুলিতে হাত দিব। গোপন জায়গা বলতে আর কি বোঝাচ্ছি যে কি বলে, মানে তার মানে দুর্বলতার যে জায়গাটাতে আছে, অর্থাৎ যেখানে তার সাকসেস লুকিয়ে আছে সেই জায়গাটা, ঠিক আছে? অর্থাৎ এক কথায় যদি বলি যে এই prevention.com কোন কোন কিওয়ার্ড থেকে সবচেয়ে বেশি ইনকাম করতেছে সেইটা যদি আমি জেনে ফেলতে পারি, তাহলে তো একটা কাজ হয়ে গেল। এত কিসের কষ্টের কিওয়ার্ড রিসার্চ করা, তাই না? তার গোপন কিওয়ার্ড গুলি জেনে নেই না, তাহলে তো হয়ে যায়। জি, আমি তো এখানে কম্পিউটার অ্যানালাইসিস শিখতেছি বা কিওয়ার্ড রিসার্চটা শিখতেছি, কিভাবে একটা সাইট ডেভেলপ করতে হয় এটা তো আমার ঠিক জানা নাই। তো এক্ষেত্রে আমরা তো ওয়েবসাইটে ডেভেলপের ক্লাস এখন না, আমাদের ওয়েবসাইটে ডেভেলপের ক্লাসটা হচ্ছে অন পেজের ক্লাসটা, অন সাইটে। হ্যাঁ, ওখানে কিভাবে আমার সাইটটাকে আরেকটু ডেভেলপ করা যায়, কনফিগার করা যায়, সেখানেই আমরা এই আলোচনাটা আসবো। এখানে একটা কথা আছে সাইট ডেভেলপের ব্যাপার। আপনি দেখেন ব্যাকলিংক, তার ব্যাকলিংক প্রোফাইলটা, যেমন এই সাইটটার ব্যাকলিংক যদি প্যাটার্নটা ভালো না হইতো, তাহলে তার সাইটের লিংকটা অ্যাঙ্কর টেক্সট কি রেশিওতে রাখা উচিত, তার কোথায় কোথায় ব্যাকলিংক করা উচিত, এই সলিউশনগুলি দেওয়া কি ডেভেলপের মধ্যে পড়ে না একটা সাইটের? এটাও কিন্তু একটা ডেভেলপের মধ্যে পড়ে। আর যদি আপনি বলেন যে না, একটা সাইটের ইন্টারনাল ডেভেলপ, তাহলে আপনাকে অন সাইট এবং অন পেজ অপটিমাইজেশনের ক্লাসগুলি করলে আপনি একটা সাইটের ইন্টারনাল ডেভেলপমেন্টগুলি আপনি মানে ক্লিয়ার করতে পারবেন, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। ওকে, এবার আমরা SEM Rush এ যাব এবং আমার সেই কম্পিটিটরের লিংক দিব। লিংক দেওয়ার পরে দেখেন এখানে অনেক তথ্য থাকবে। তো তার মধ্যে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে এখান থেকে আমরা তার অর্গানিক কিওয়ার্ড কি এক কথা বলে রাখা ভালো, যে উদাহরণটা আমি এভাবে দেই। ধরেন আপনি একজন লোকের সাথে আপনার প্রথম পরিচয় হলো এবং আপনি তাকে
ধারণা করলেন যে এই লোকটা এরকম হবে, কিন্তু বাস্তবে তাও নাও হতে পারে। আমার একটা উদাহরণ দিই, আমি একটা লোকের সাথে পরিচয় হয়েছিল আমার, তো আমার কাছে তার মনে হচ্ছিল যে না, লোকটা ভালো হবে না, কেন জানি আমার কাছে মনে হচ্ছিল, কিন্তু আমার ধারণাটা সম্পূর্ণই ভুল ছিল। পরে দেখলাম যে না, লোকটা আসলেই মনের দিক থেকে সে খুবই মানে উদার, খুবই ভালো। তো এই জন্য দেখে ধারণা করা যায় না অনেক সময়। তো যে প্রসঙ্গে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আপনি যে এত কিওয়ার্ড রিসার্চ করলেন, এত কিছু করলেন, হ্যাঁ, আপনি গ্যারান্টি দিতে পারবেন না যে আপনি আমি অ্যাড করে নিব আপনাকে, হ্যাঁ, গ্রুপে অ্যাড করে নিব। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, থ্যাংক ইউ। না, আমার সাথে অ্যাড আছে, আমি অ্যাড করে নিব নাকে। আচ্ছা, অ্যাড হোক, তারপরে জিমেলটা দিবে, ঠিক আছে, ওকে। না, ওনার একটু আছে, প্রবলেম আছে। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে আপনি যে এত কিছু কিওয়ার্ড রিসার্চ করলেন, কথা এটা জায়গাটা ইম্পর্টেন্ট। আপনি যে জায়গাটা এত কিওয়ার্ড রিসার্চ এত কিছু করলেন, আপনি গ্যারান্টি দিতে পারছেন না যে আপনি এই কিওয়ার্ডে র্যাঙ্কিং করতে পারবেন, হতেও পারে। এটার ব্যাপারটা হচ্ছে এরকম, আসলে গুগল যেটা যে কিওয়ার্ডে আপনাকে সঠিক মনে করবে সেই কিওয়ার্ডে সে র্যাঙ্কিং দিবে, এটা হচ্ছে মূল ব্যাপার, তাই না? মানে আপনি অনেকগুলি খাবার আপনার গেস্টের সামনে রাখলেন, এখন আপনি নিশ্চিত করে বলতে পারবেন না যে আমার গেস্ট এটা খাবে, এটা তার যেটা যেটা পছন্দ হবে সে সেটা খাবে, এটাই তো হবে, ন্যাচারাল তো তাই। তা আপনি যে কিওয়ার্ড রিসার্চ করেছেন, আপনি বলতে পারবেন না যে গ্যারান্টি যে এটা দিয়ে আমি র্যাঙ্ক হয়ে যাব। গুগল যেটাতে আপনাকে সঠিক মনে করবে সেই কিওয়ার্ডে আপনি র্যাঙ্ক করতে পারবেন, তাই না? ওই গেস্ট যেটা খাবে সেটার মতো। তো একইভাবে যে এই সাইটটা যদিও prevention.com হয়তোবা কিছু কিছু কিওয়ার্ডে র্যাঙ্ক করতে চেয়েছিল, আবার কোনোটাতে হয়তোবা চাই না, কিন্তু ওইটাতে র্যাঙ্ক হয়ে গেছে, হতেই পারে, তাই না? আমি চাইনি যে এই খাবারটা খাক গেস্ট, আমি খাবো এটা, উনি না খাক, কথার কথা, কারণ এই খাবারটা আমার বেশি প্রিয়, হতেই পারে, ঠিক আছে? তো prevention.com হয়তোবা চেয়েছিল কোনো কোনো কিওয়ার্ডে র্যাঙ্কিং করতে, ওটা তো হয় নাই, আবার কোনো কোনোটাতে হয়তোবা চাইনি হয়ে গেছে, হতেই পারে। তো এখন আমরা দেখবো যে অ্যাকচুয়ালি সে কোন কিওয়ার্ড গুলিতে সে অর্গানিক ভাবে গুগল থেকে ভালো পজিশনে আসতে পারছে। এই জন্য আমরা যাব SEM রাশে, এবং যাওয়ার পরে এখানে দেখেন টপ অর্গানিক কিওয়ার্ডস লিখে ভিউ ফুল রিপোর্টে যাব। ভিউ ফুল রিপোর্টে যাবার পরে যেটা করতে হবে, দেখা যাচ্ছে তার ট্রাফিক মাশাআল্লাহ খুব ভালোই বাড়ছে, আমার কম্পিটিটর এটা তাহলে মানে কি মানে ভালোর দিকে যাচ্ছে, যাক ভালো। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে আপনারা খেয়াল করবেন যে বিভিন্ন সিপিসি আছে, এখান থেকে আপনি এই যে এই বাটনটাতে চাপ দিবেন, চাপ দেওয়ার পর দেখেন কোথাও $2 $1 বিভিন্ন ডলারে আছে। এখানে তার ম্যাক্সিমাম সিপিসি যেগুলি সেগুলি প্রথম 10টা আপনি দেখতে পারবেন। আপনার মাথায় দেখা যাবে যে নষ্ট হয়ে যাবে যে এটা কি এত সিপিসি হাই কিওয়ার্ড, $120 সিপিসির কিওয়ার্ডেও উনি অর্গানিক ভাবে ভিজিটর পাচ্ছেন। কোন কিওয়ার্ড? এটা হচ্ছে বিডিং অ্যালকোহল অ্যাডিকশন। দেখেন এই এমন একটা কিওয়ার্ড, এটা হচ্ছে টেকনিক যে উনি এই যে কিওয়ার্ডটা বা এটা যেটাই বলেন আপনি, এগুলি খুব হাই সিপিসি কিওয়ার্ড না, যেখানে আপনি কাজ করবেন মাত্র $2, আর কোথায় এটাগুলি মানে এরকম, যাই হোক এগুলি সবগুলি যে একেবারে অ্যাকুরেট হবে তাও না। এখন যাই হোক, আমরা যে কোনো একটা কিওয়ার্ড ধরেন, কথার কথা ডেটক্স ইন 3 days, ডেটক্স ইন 3 days, এই কিওয়ার্ডটাতে উনি কি 1 নাম্বার পজিশনে আছেন, এই যে পজিশন 1 গুগলে উনি 1 নাম্বার পজিশনে আছেন। তাহলে আমরা এখন কি করব, উনি যেহেতু আমার গুগলে 1 নাম্বার পজিশনে আছেন কোন কিওয়ার্ডে, ডিটক্স ইন 3 days, আমরা কি করব, যদি এই কিওয়ার্ডটা আমার সাইটের সাথে রিলেভেন্ট হয়, যেহেতু কম্পিটিটর আমার, তার সাথে আমার মিল থাকতেই পারে, তার সাবজেক্টের সাথে আমার সাবজেক্ট মিল থাকতেই পারে, আমি কি করব, এই ডিটক্স ইন 3 days যদি আমার সাবজেক্টের সাথে মিল হয়, আমি এক্সাক্ট এই কিওয়ার্ডটা নিয়েই আর্টিকেল লেখা শুরু করে দিব এবং তার সাইটে যাব, তার সাইটে গিয়ে তার ওই লিংকে যাব, তার যে কন্টেন্টটা আছে সেই কন্টেন্টটাতেও যাব। যাবার পরে আমি কি করব, আমি যাবার পরে সরি এটা তো আমি অন্যটা চলে গেলাম, এই যে এই কন্টেন্টটা সেই কন্টেন্টটা যে কন্টেন্টটা থেকে সে ম্যাক্সিমাম আর্নিং করতেছে আমার এই কম্পিটিটর, ঠিক আছে?
তো আমি কি করব, আমি এই কন্টেন্টটাতে যাব তার সাইটে, এবং যাওয়ার পরে ওই কন্টেন্টটা সে যদি লিখে থাকে 1000 ওয়ার্ড, আমি লিখবো 1200 ওয়ার্ড। এক কথা, ওই কন্টেন্টের চেয়ে ভালো কন্টেন্ট আমার হইতে হবে, সোজা কথা। ওই কন্টেন্টের চেয়ে বেশি অপটিমাইজড আমারটা হইতে হবে। কিভাবে হবে? আমরা ডায়াগনোসিসে দেখেছিলাম, সবকিছু ঠিকঠাক রাখবো। তারপরে কিছুদিন পরে, মাস 2 মাস পরে আপনি দেখবেন কি এই কিওয়ার্ডে সে যতগুলি ব্যাকলিঙ্ক করেছে, সে কতগুলি ব্যাকলিঙ্ক করেছে, এটাও কিন্তু আমরা দেখতে পারবো, সব দেখতে পারবো। মোট কথা, এই কিওয়ার্ডে যা যা করেছে সবকিছু আমি করব ইনশাআল্লাহ। এক সময় দেখা যাবে এই কিওয়ার্ডে পজিশনে সে যেমন 1 নম্বরে আছে, আমিও চলে এসেছি, এবং সেটার সিপিসি সেই $2 না, এখন অনেক ডলার। ঠিক আছে, এটা হচ্ছে তার সাকসেসের গোপন রহস্য, যেটা আমি বের করে ফেলেছি। ঠিক আছে, এবং এটা অর্গানিক ভাবে হচ্ছে। তো আমরাও চেষ্টা করব তার ওই অর্গানিক ভাবে যে জায়গাগুলিতে সে র্যাঙ্ক করতেছে, গুগল থেকে ভিজিটর পাচ্ছে, গুগলে পজিশন হচ্ছে, সিপিসি অনেক হাই, আমরাও এটা নিয়ে কাজ করব, এবং আমরা খুব ভালো মতো কাজটা করব। তাইলে ইনশাআল্লাহ আমরাও খুব একটা ভালো করে, এবং এটা একটা পরীক্ষিত একটা পদ্ধতি। ঠিক আছে, যদিও বিগিনার যারা আছে তারা এটা তাদের জন্য আসলে টাফ হয়ে যাবে, কারণ এটা মানে এই লিঙ্কটাকে বিট করা এতটা সহজ হবে না, এটা অনেক আগের হতে পারে, বা এটা নিয়ে তারা যেহেতু এটা নিয়ে সবচেয়ে ম্যাক্সিমাম আর্নিং হচ্ছে, তারা এটা নিয়ে প্রচুর কাজ করতেছে, এটাই হবে। বাট আপনাদেরকে জানার সুবিধার্থে আমি এই কথাটা বললাম, যে এক কথায় আপনি SEM রাশের মাধ্যমে জানতে পারছেন তার কিছু কিওয়ার্ড যেগুলিতে সে ভালো পজিশনে আছে। এখানে পজিশনগুলি কিন্তু লেখা আছে, যে পজিশনে 1 নাকি 2 নাকি কত পজিশন লেখা আছে না, যে বিভিন্ন জায়গাতে লেখা আছে, কিন্তু আমরা এখানে চাপ দিলে আমরা দেখতে পাচ্ছি মোট 10টা 20টা কিওয়ার্ড দেখতে পাচ্ছি। তো এইগুলি হচ্ছে সেই কিওয়ার্ড, আপনার কিওয়ার্ড রিসার্চ করা কিওয়ার্ডের চেয়ে এই কিওয়ার্ড আরো বেশি ভালো। ঠিক আছে, আর এইটার চেয়ে আরো বেশি ভালো কিওয়ার্ড কখন পাবেন? যখন আপনি ওয়েবমাস্টার টুল ইউজ করতে পারবেন। কারণ ওয়েবমাস্টার টুল এমন একটা টুল যে বলে দিবে আপনাকে যে অ্যাকচুয়ালি গুগল আপনাকে কোন কিওয়ার্ডে আপনাকে ভালোবাসতেছে, কোন কিওয়ার্ডে গুগল আপনাকে র্যাঙ্ক দিবে, সেটা তখন আপনি বলতে পারবেন। ঠিক আছে, এই ব্যাপারগুলি আরো আসবে ডিটেলস। আমার মনে হয় কারো হয়তো বা একটু মাথা ভারী হয়ে যাচ্ছে ক্লাসের টপিকস গুলো আলোচনা শুনতে। হ্যাঁ, এখন কি করব, আমাদের আলোচনায় আসতে হবে। যাই হোক, এখানে আমরা আপাতত হ্যাঁ আসছি। আমি তাদের একটা এক্সাম নেওয়া প্রয়োজন আসলে, এখন চিন্তা করছি এক্সামটা কি কালকে নেওয়া উচিত হবে নাকি পরে। কালকে আপনাদের ক্লাস আছে তো এখানে? হ্যাঁ, কালকে তাই আচ্ছা, আমি গ্রুপে আপনাদের সাথে রাতে একটা ডিসিশন নিব। ঠিক আছে, কালকে, কারণ আমার এক্সামটাও জরুরি। কোন 9টা? হ্যাঁ, ওটা হ্যাঁ, না এর আগে তো হবেই না। আচ্ছা ঠিক আছে, এটা হলো। তারপরে যেটা হবে সেটা হচ্ছে যে আমরা এখান থেকে জিনিসটা দেখলাম, আর হচ্ছে ব্যাকলিংক ওভারভিউ, সে কোথায় কোথায় ব্যাকলিংক করেছে, কতগুলো ব্যাকলিংক করেছে, হ্যাঁ এই বিষয়গুলো আমরা এখান থেকে দেখতে পারছি। আচ্ছা, তো সবচেয়ে বেশি ব্যাকলিংক সে করেছে কোথায়? ইউনাইটেড স্টেটসে সে সবচেয়ে বেশি ব্যাকলিংক করেছে। তো তার ব্যাকলিংকটাও আমি ফুল রিপোর্টটা দেখতে পারবো, সে কোথায় কিভাবে কি করেছে। ব্যাকলিংক গুলো না ওখানে করা হয়নি। তো ব্যাকলিংক দেখার জন্য আমরা আরো চমৎকার একটা টুল ইউজ করব। ঠিক আছে, সেটার নাম হচ্ছে, হ্যাঁ এগুলি সবগুলি লিংক আমি দিয়ে দিয়েছি। সেটা হচ্ছে ওয়েব মি আপ। ওকে, না ওটা লিখে দেই নাই, ওটা আপনারা গেলেই বুঝতে পারবেন, আর ভিডিওটা দেখে নেবেন। ওয়েব মি আপ হচ্ছে একটা টুল। চলুন আমরা এই টুলটা দিয়ে আমরা কিছু দেখি জিনিস যে কি হচ্ছে। ধরুন prevention.com আপনার কম্পিটিটর, আমি তাকে কপি করছি, এবং কপি করার পরে এখানে আমি পেস্ট করে দিচ্ছি ওয়েব মি আপে। চেক ফর ব্যাকলিংকস চেক করব। আচ্ছা, চমৎকার একটা টুল। দেখেন সে কি করছে, আপনি ব্যাকলিংকসে যান, তার ব্যাকলিংকের সংখ্যাটা সে দেখাচ্ছে। হ্যাঁ, মানে এই সাইটটা কোথায় কোথায় সে লিংক করেছে। আমরা তো ম্যাজেস্টিক দিয়ে তো আমরা যাচাই করে দেখলাম যে এর ব্যাকলিংক ট্রাস্ট রেশিও কেমন, ওর কি বলে ওই অ্যাঙ্করের রেশিও কি বলে ভেরিয়েশনটা কেমন, সবকিছু ঠিকঠাক আছে। এবার আসলাম কোথায়, যে সে কোথায় কোথায় ব্যাকলিংক করেছে ঘাটিটা খুঁজে বের করতে। হ্যাঁ, সব আছে, চমৎকার একটা টুল। ঠিক আছে,
চমৎকার হলে কি হবে, ও বেশি দিন আপনাকে ব্যবহার মানে 3 বারের বেশি ব্যবহার করতে দিবে না ইয়াতে ব্রাউজারে করতে পারবেন, মানে আর কি একটু সময় অতিবাহিত হলে করতে পারবেন। যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে সে কোথায় কোথায় ব্যাকলিং করে সাকসেস পেয়েছে। ও যেখানে যেখানে সেই ওই যে আপনি বলেছিলেন না যে কি জানি আলাউদ্দিনের চেরাগের কথা না কি সেই বললেন, হ্যাঁ কোনটা না চেরাগ একটা হইলো ওই জায়গায় মানে অনেক চেরাগ আছে, অনেক চেরাগ আছে ওই জায়গায়। আমরা ওই চেরাগের জায়গাগুলি যাচ্ছি, আমরা এখানে চলুন আমরা দেখি। দেখেন সে ব্যাকলিংকের সংখ্যাগুলি এখানে দেখাচ্ছে এবং এটাও দেখাচ্ছে যে কোন কোন ব্যাকলিংগুলি নো ফলো এবং কোনগুলো ডু ফলো। নো ফলো ডু ফলো নিয়ে একটা টেক্সট দিয়ে দিব আমি। সোজা কথা ডু ফলো হচ্ছে সেই সকল ব্যাকলিংক যে সকল ব্যাকলিংক একটা সাইট তার অথরিটি, ট্রাস্ট অথরিটি, পেজ অথরিটি পাস করে দেয়, সেটা হচ্ছে ডু ফলো। আর যেটা যে সাইটের ট্রাস্ট গুলো মানে কি বলে আপনার সাইটে কে প্রোভাইড করবে না, ওরা হচ্ছে নো ফলো। এখন কথা হচ্ছে নো ফলো ডু ফলো সবই করতে হবে। একটা সময় ছিল 2-3 বছর আগে সবাই শুধু ডু ফলো করতো, নো ফলো করতো না। হ্যাঁ, তখন গুগল চিন্তা করলো না এই লোক তো খুব স্বার্থবাদী, শুধু লাভের জন্য ব্যাকলিংক করে, ন্যাচারাল না। এই জন্য গুগল নিয়ম কি করলো, এখন শুধু ডু ফলো করলে হবে না, এখন নো ফলো করতে হবে। এই জন্য এখন নো ফলো ডু ফলো সবই করতে হয়। ঠিক আছে, আচ্ছা এবার ভালো কথা, তাহলে সে দেখা যাচ্ছে কি কোথায় গিয়েছে, এই যে এই সাইটটাতে সে একটা ব্যাকলিংক করেছে, এই পেজটাতে। চলুন যাই আমরা এই পেজটাতে, এই যে কি গার্ডিবান নাকি যেন। আচ্ছা, এখন আপনার কাজ হচ্ছে, আপনি তো একটা সোর্স পেয়ে গেলেন এখানে, এখন আপনার কাজ হচ্ছে আপনি মোজ টুলবারটা ওপেন করেন, ওপেন করে দেখেন এটার পেজ অথরিটি কি মোটামুটি ভালো কিনা।